একটি ছেলে দুদিনের জন্য অফিসের কাজে বাইরে যায় এবং তারপরেই তাকে মৃত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায় এবং মৃতদেহ দেখে মনে হচ্ছিল যে এটি একটি খুন। কিন্তু এখানে সবথেকে যেটি অদ্ভুত সেটি হলো সবাই বলছে যে ছেলেটি খুবই ভালো। সে রায় পরিবারের একমাত্র ছেলে, বেশ বড় কোম্পানিতে কর্মরত। তাহলে তাকে কেউ এমনভাবে খুন করবে কেন? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্প রায়বাড়িতে হত্যা। গল্পটি নেওয়া হয়েছে গৌতম রায়ের লেখা ডিটেকটিভ নীলাঞ্জন ব্যানার্জি থেকে। গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, প্রীতম, দেবস্মিতা, বর্ণালী, সূচনা এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৌশিক। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। মুম্বাইয়ের সুসজ্জিত বিশাল ফ্ল্যাট। দামি সোফায় মুখোমুখি বসে আছেন শতদ্রু রায় আর চন্দ্রা। এক সপ্তাহ আগেই ওরা বিয়ে করেছেন, কোর্ট ম্যারেজ। একটা ছোটোখাটো পার্টিও দেওয়া হয়ে গেছে। শতদ্রু রায়ের মতো একজন বিজ্ঞায়ের বিয়ে বলে কথা। গ্লাস টপ টেবিলের উপর মদ্যপানের সরঞ্জাম সাজানো, বেশ পরিপাটি করেই। একটু আগেই সিভাস রিগালের বটল থেকে কাজের লোক সন্তোষ দুজনের জন্য গ্লাস ভরে দিয়ে গেছে। আজ শতদ্রুর যেন একটু অন্যমনস্ক। গ্লাস হাতে নিয়েও চুমুক না দিয়ে বসে আছেন। মনে হয় কোনো ব্যাপারে তিনি বেশ চিন্তিত। চন্দ্রারও নজর এড়ায় না। গ্লাসে চুমুক দিতে দিতে চন্দ্রা বলে, বাবু শতদ্রু কি মনে মনে অনুতপ্ত? চটকা ভেঙে শতদ্রু বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। শতদ্রু রায় কিছু করার আগে অন্তত 10 বার সেটা নিয়ে ভাবে। একবার করে ফেলার পর না ভেবে সেটা নিয়ে সে ঝাঁপিয়ে পড়ে না। আমি কোনো ব্যাপারে অনুতপ্ত হই না। তা তোমার হঠাৎ এমন মনে হলো কেন? চেনা মানুষটাকে দেখলাম অচেনার গাম্ভীর্যে, তাই শঙ্কা হচ্ছিল। কেন? হয়তো আমাকে বিয়ে করে তোমার এখন মনে হচ্ছে একজন ফিল্ম লাইনের মেয়েকে বিয়ে করে তোমার ইমেজে কিছু দাগ লেগে গেল। উত্তরটা আগেই দিয়েছি। যেটা করেছি জেনে বুঝেই করেছি। তা নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। কিন্তু কোনো একটা ব্যাপার আমাকে বেশ ভাবাচ্ছে। নিশ্চয়ই তোমার ভাবনার ব্যাপারটা আমাকে বলতে আপত্তি নেই। নট অ্যাট অল মাই ডিয়ার। তোমাকে তো আমার পাস্ট নিয়ে সব কিছুই বলেছি। তো নতুন কোনো প্রবলেম ব্যবসার ব্যাপারে? চট করে উত্তর না দিয়ে সামান্য সময় কিছু যেন ভাবলেন তিনি। তারপর ধীরে ধীরে বললেন, তোমাকে আমি বিয়ে করেছি। তুমি খুব বুদ্ধিমতী মেয়ে, জীবনে অনেক পোড় খাওয়া অভিজ্ঞতায় সমৃদ্ধ। তাছাড়া তোমাকে আমার খুব ভালোও লেগেছিল। আমার মনে হয়েছিল আমার এত বড় ব্যবসা, তার মাল্টি সেকশন, আমার অবর্তমানে তুমিই পারবে সব কিছু প্রপারলি হ্যান্ডেল করতে। কিছু না বলে চন্দ্রা একদৃষ্টে শতদ্রুকে নিরীক্ষণ করতে থাকে। পূর্বকথা জোর টেনে শতদ্রু বলেন, তুমি জানো, কলকাতায় আমার আরেকটা সংসার ছিল। আমার বউ ছিল, একটি ছেলেও আছে। কিন্তু আমার স্ত্রীর সঙ্গে কোনোদিন আমার কোনো সখ্যতা গড়ে ওঠেনি। আসলে মহিলা ছিলেন খুবই ধর্মপ্রাণা এবং আটপৌড়ে টাইপ, দেবসেবা আর স্বামী সেবা। কিন্তু একজন স্ত্রীর যে আরও কিছু ভূমিকা আছে সেটুকু বোধহয় তিনি বুঝেও বোঝেননি। তারপর আমাদের একটি ছেলে হয়। যেটুকু আকর্ষণ ছিল সেটাও আস্তে আস্তে চলে গেল। ছেলেকে নিয়ে তিনি মেতে গেলেন। স্বামী হিসেবে খুব ছোট হলেও একটা ধাক্কা তো বটেই। আমি নিজেকে ছড়িয়ে দিলাম নানান ব্যবসায়। বলতে আজ আর কোনো দ্বিধা নেই, আমার মতন একজন সুপুরুষ এবং প্রমিনেন্ট ফিগারের জন্য আমার জীবনে কিছু মহিলা আমার আশেপাশে ছড়িয়ে পড়তে শুরু করলো। আর তাদের কেউ কেউ তোমার অন্তরঙ্গ হয়ে উঠেছিল। ইয়েস মাই ডার্লিং, সেটাও ঘটেছিল। কিন্তু যতটা না ঘটেছিল তার চতুর্গুণ ধাক্কাটা এলো আমার ধর্মপ্রাণা স্ত্রীর দিক থেকে। সেই সময় জীবন আমার অতিষ্ঠ হয়ে উঠেছিল। চলে এলাম মুম্বাই।
মাঝে সাঝে যেতাম কলকাতায়। আমার সেই ধর্মপ্রাণা স্ত্রী একদিন আমার কাছ থেকে মুক্তি পেতে চাইল। কলকাতার একখানা বাড়ি আর প্রতি মাসে বেশ কিছু পরিমাণে অর্থ সাহায্য করতে চেয়েছিলাম আমাদের ওই ডিভোর্সের জন্য। তোমার স্ত্রী তারপর কি করলেন? আমি জানতাম এটা হবে। সন্দীপা বিনা বাক্য ব্যয়ে ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছিল, কিন্তু কোনো অ্যালিমনি না নিয়েই। বদলে ছেলেকে তার নিজের দখলে নিয়ে নিয়েছিল। তাহলে ওনাদের চলতো কিভাবে? ব্যারিস্টার সত্যপ্রিয় মুখার্জির একমাত্র মেয়ে সন্দীপা। টাকা কড়ির কোনোদিনই ওর অভাব ছিল না। পরে শুনেছিলাম সত্যপ্রিয় বাবুর যাবতীয় সম্পত্তি আর কলকাতা দুখানা রাজকীয় বাড়ির অধিকারী হয় সন্দীপা। আর ছেলে? আমার কলকাতার এজেন্ট সুকুমার কাছ থেকে জেনেছি ছেলেটি খুবই ব্রিলিয়ান্ট ছেলে। এমএসসি পাশ করার পর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে রিসার্চ করছে। তাহলে তোমার তো আর ওদের নিয়ে চিন্তা করার কিছু নেই। আছে চন্দ্রা, আছে। আমার ছেলে বর্তমানে একটি মেয়ের সঙ্গে গভীর প্রেমে মত্ত। বাহ, এ তো সুখের কথা। ঢকঢক করে অনেকটা হুইস্কি পেটে চালান করে দিয়ে শতদ্রু বললেন, মেয়েটিকে জানো? আমি কি করে জানবো? আমি জানি তুমি তোমার ফেলে আসা অতীত নিয়ে আর কোনো চিন্তাই করো না। ন্যাচারালি আমিও করি না। কিন্তু কিন্তু তোমার এক্স বৈধ স্বামীর নাম তো ধীরেন সেন, যার জন্য কিছুদিন আগে পর্যন্ত ছিলে। এ আর নতুন কথা কি? তবে ধীরেনের সঙ্গে আর তো আমার কোনো যোগাযোগ নেই। সেটা আমি জানি, কিন্তু যেটা নতুন জানা সেটা হলো আমার ছেলের প্রেমিকা হচ্ছে সেই ধীরেন সেনের মেয়ে। অবশ্য তার নাম আমি জানি না। তিথি। কিন্তু এসব কি বলছো তুমি? আর ইউ শিওর? ও মাই গড, এটা তো হয় না শতদ্রু। আমার স্বামীর সঙ্গে আমার ছাড়াছাড়ি হতে পারে, বাট তিথি তো আমার মেয়ে। আর আর তুমি আমার স্বামী। কি করে সম্ভব তোমার ছেলের সঙ্গে আমার মেয়ে? ও নো নো, এটা হতে পারে না। ওরা কি জানে ওদের আসল পরিচয়? আমার জানা নেই। তাহলে কি তাহলে? দুজনেই অ্যাডাল্ট ছেলে মেয়ে। আর আমার ছেলে তো শিক্ষিত এবং প্রতিষ্ঠিত। তার স্বাধীন জীবনে আমি হস্তক্ষেপ করি কেমন করে? তুমি অবৈধতার প্রশ্ন তুলবে। এই ভুয়ো অবৈধতাকে তারা যদি কোনো মূল্যই না দেয়? আমি এটা মেনে নিতে পারছি না, কোনোভাবেই নয়। ওদের সম্পর্কটা কি সেটা কি ভেবেছ? ভেবেছি। যে ছেলেকে আমি কোনোদিনও ছেলে হিসেবে কাছে টেনে নিইনি, আর যে মেয়ের মুখ তোমার আজ মনেই নেই, প্র্যাকটিক্যালি যে মেয়ে তোমার কাছে প্রায় এক বিবর্ণ ইতিহাসের ছেঁড়া পাতা, সেই ইতিহাসের পাতা হাতড়ে অতীতের সব তুলে আনার কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। তাই বলে রক্তের সম্পর্কটা তো মিথ্যে হয়ে যায় না। বাজে কমপ্লেক্স। কোথায় রক্তের সম্পর্ক? ছেলে তোমার নয়, মেয়েও আমার নয়। নো ব্লাড রিলেশন। ওসব দুর্বল যুক্তি টেনে কোনো লাভ নেই, একবিংশ শতকেও না। আচ্ছা শতদ্রু, আমরা কি কোনো রকম বুঝিয়ে ওদের এই ইলিগাল অ্যাফেয়ার্স থেকে ওদের সরিয়ে আনতে পারি না? হাউ? তোমার সমস্ত যুক্তি মেনে নিয়েও, এদের অবহিত জার্নির কথা স্মরণে রেখেও আমি নেতৃত্বগিরির হুজুক তুলে ওদের আটকানো? না না, সে মুখ তো আমার নেই চন্দ্রা। নিজের অজান্তে অয়েদি পাউস এক জটিল অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছিল, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। আর তার শাস্তি তাকে পেতে হয়েছিল। শাস্তিটা সে নিজেই নিয়েছিল। কিন্তু যুগটা যে অনেক পাল্টে গেছে চন্দ্রা। সম্পর্কের টানাপোড়েনটা তো আজও আছে, তাই না? না, এ আমি হতে দিতে পারি না, কিছুতেই না। কি করবে তুমি? আমি আমার বাবা মার সঙ্গে দেখা করব, তারপর। চন্দ্রা আর কিছু না বলে চুপ করে যায়। তার চোখ দুটো তখন রক্তবর্ণ। সেটা কি মদ্যপানে নাকি অন্য কিছু? বিকাশ তালুকদারই ফোন করলেন নীল ব্যানার্জিকে। ব্যানার্জি সাহেব? হাসতে হাসতে নীল বলল, আটকেছেন তো? আটকানোর ব্যাপার নয়। আজ সকালে একজন বছর 22-23-এর মেয়ে এসে একটি মিসিং ডায়েরি করে। তার বয়ফ্রেন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটির পুরো বয়ান আমরা নিয়েছি, কিন্তু মেয়েটির বয়ানে অনেক অসঙ্গতি রয়ে গিয়েছে। যদিও আমরা মিসিং ছেলেটির ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করে দিয়েছি,
আমরা আমাদের কাজ তো করবই, তবু আমি মেয়েটিকে আপনার ঠিকানা দিয়েছি। ও যদি চায়, আপনি কি আপত্তি করবেন? কেউ যদি বিপদে পড়ে আমার কাছে আসে, আমি আপত্তি জানিয়ে তাকে ফিরিয়ে দেব, এমন নজির কি আছে আপনার কাছে? তা নয়। তাহলে পাঠিয়েই দিন। একটু কথা তো বলা যেতেই পারে। থ্যাংক ইউ ব্যানার্জি সাহেব। আমার মনে হয় আপনি ওর প্রবলেমটা বুঝবেন। ঠিক আছে ঠিক আছে, অত গ্যাস না দিলেও চলবে। কবে আসতে চাই ফোনে জানিয়ে দেবেন। দুদিন পরেই বিকেলের দিকে নীলের বিশ্ববিখ্যাত কলিং বেলটি বেজে উঠল। ঘেউ কুত্তার ঠ্যাঙানি খাওয়া কেউ কেউ আর্তনাদ। আর যতবারই সে আওয়াজটা দীপু শোনে, ততবারই রাগত স্বরে নীলের দিকে তাকায়। নীল একটা রহস্যময় হাসি হেসে বলল, আর কতবার তোর ওই রাগি রাগি চোখ দেখব বলতো? যা, বোধহয় একটা মেয়ে এসেছে, ডেকে নিয়ে আয়। তবুও তুমি কলিং বেলটা আর পাল্টাবে না। বুঝলি, পশু সুরক্ষা আইনে কোনো অবলা প্রাণীকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে নেই। যা, নিচে গিয়ে মেয়েটিকে নিয়ে আয়। একটু পরেই সালোয়ার কামিজ পরিহিত এক তরুণীকে নিয়ে দীপু ঘরে এসে ঢোকে। নীল একবার মুখ তুলে দেখল তাকে। বেশ সুন্দরী। একটু আড়ষ্টভঙ্গিতেই মেয়েটি বলে, আসবো স্যার? হ্যাঁ, নিশ্চয়ই আসবে, বসো। আসছো কোথা থেকে? আগে সুকিয়া স্ট্রিট, কলকাতা। বিকাশবাবু পাঠালেন তো? মানে ভবানীপুর থানার ওসি সাহেব। তুমি তো অন্য পিএসের আন্ডারে। হ্যাঁ, তাই বলে আপনি আমার সঙ্গে কথা বলবেন না? আসলে ওনার সঙ্গে একটা যোগাযোগ হয়ে যায়, উনি আপনার সঙ্গে দেখা করতে বললেন। আমি জানি। তার আগে বলো তো, চা খাবে তো? আমি এসেছি একটা দায়ে পড়ে, একটা সমস্যা নিয়ে। এর মধ্যে আবার চা কেন? একজন ভদ্রলোকের বাড়ি থেকেও এলে সামান্য চা দিয়ে অভ্যর্থনা আমাদের করতে হয়, এটা রেওয়াজ। দীপু। কিছু বলতে হয় না, দীপু চলে যায়। এবার বলো তো, মানে সবার আগে বলো, তোমার নামটা কি? আগে তিথি সেন। তুমি থানায় একটা মিসিং ডায়েরি করেছো। আগে হ্যাঁ। মিসিং ডায়েরিটা কার নামে? অর্ব রায়। ভেরি আনকমন নেম। অর্ব কার নাম জানো? এক মুনির, উনি ছিলেন জামদাগ্নির বাবা। অর্ব কথাটার আরও মানে আছে, মানে পার্থিব। ভেরি গুড। অর্ব তোমার কে হয়? মানে তোমার সঙ্গে তার সম্পর্কটা কি? কোনো সংকোচ না করেই তিথি বলে, আমার বয়ফ্রেন্ড। গুড। তা অর্ব থাকে কোথায়? আমির আলী অ্যাভিনিউ। কিন্তু অর্বর মা বাবা না এসে তুমি এলে কেন? ডায়েরিও করেছো তুমি, কারণটা জানতে পারি? তিথি সামান্য সময় নেয়, তারপর বলে, অর্বর মা বৃদ্ধা, বাবার সঙ্গে ওর মায়ের ডিভোর্স হয়ে যায়। ওরা মা আর ছেলে একসঙ্গেই থাকে, তাই আমাকেই ইনিশিয়েটিভ নিতে হচ্ছে। নীল সামান্য কিছু সময় চিন্তা করল। অর্ব নিশ্চয়ই অ্যাডাল্ট, তাহলে তোমার কেন মনে হচ্ছে ও মিসিং? তিথি সংক্ষেপে অর্ব সম্পর্কে যা কিছু সব জানে, যেমন প্রথম দেখা, প্রেমের সূচনা, ওরা কতখানি কাছাকাছি চলে এসেছিল, সব কিছুই ডিটেলসে জানালো। তারপর বলল, ওর মতো একজন ভদ্র আর রেসপন্সিবল এবং একটা কোম্পানির বড় চাকুরে ছেলে হঠাৎ নিজে এভাবে বেপাত্তা হয়ে যাবে, এটা তো আমি ভাবতেই পারছি না। এমনকি কি? কিছুদিনের মধ্যে আমরা বিয়ে করব, এমন একটা জায়গায় এসেও আমাকে কিছু না জানিয়ে এভাবে হারিয়ে যাবে, সেটা তো আমি ভাবতেই পারছি না। ও কি অন্য কোনো মেয়ের সঙ্গে ইনভলভ ছিল? বেশ জোর গলাতেই তিথি বলে, না, কিছুতেই নয়। শিওর? 100%। ও খুব ভালো ছেলে। ইতিমধ্যে চা আর কিছু স্ন্যাক্স এসে গিয়েছিল। নাও, গরম থাকতে থাকতে চাটা খেয়ে নাও। এবার বলো তো, তোমার সঙ্গে ওর শেষ দেখা কবে হয়েছিল? 7 দিন আগে। ওর একটা গাড়ি আছে, অল্টো। ওই গাড়িতেই আমাকে বাড়ি থেকে তুলে নিত, তারপর আমরা নানা জায়গায় ঘুরতাম ওই গাড়িতেই। আচ্ছা তিথি, বলতে পারো 7 দিন আগে তোমার সঙ্গে শেষ কি কথা হয়েছিল? 2 দিনও আসতে পারবে না, অফিসে নাকি ওর প্রচণ্ড কাজের চাপ। কিন্তু 3 দিনের দিন ওর কোনো ফোনও এলো না। তখন আমি ওকে নিজেই ফোন করি।
কিন্তু সুইচড অফ, যেটা এর আগে কখনো হয়নি, কোনো দিনও হয়নি। তারপর ওর বাড়িতে ল্যান্ডলাইনেও আমি ফোন করি, দু একবার বাজার পরেও কেউ ফোন তোলে না। চতুর্থবারে ফোন ধরে ওদের বাড়িতে রাখালদা, সে কে? অনেক দিনের কাজের লোক। কি বলে? দাদু দুদিন বাড়ি ফিরছেন না। ওদের বাড়ির সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল? মানে ওর মায়ের মনের ভাব? উনি তো আমায় মেনেই নিয়েছিলেন, এমনকি আমার বাবা, দাদু, দিদিমা কারোরই কোনো আপত্তি ছিল না। কলকাতার বাইরে যাওয়ার কোনো প্রভিশন ছিল কি? কলকাতার বাইরে যাবার তো কোনো পরিকল্পনা ছিল না। অফিস থেকেও তো পাঠাতে পারে। আসলে ওই আমাকে ওদের অফিসে একটা জব পাইয়ে দেয়, আর আমি যতদূর জানি কলকাতার বাইরে ওকে যাবার অফার দেওয়া হয়েছিল, কিন্তু ও অ্যাকসেপ্ট করেনি। নিশ্চয়ই তোমার জন্য। এবার খানিকটা লজ্জা পেয়ে তিথি মাথা নিচু করে। বুঝেছি। কিন্তু তিথি, অ্যাকচুয়ালি তুমি আমায় কি করতে বলছো? একজন মানুষ এই শহরেরই ছেলে, হাতের তালুর মতো যে এই শহরটাকে চেনে, হঠাৎ সেই মানুষটা কাউকে কিছু না বলে উধাও হয়ে যাবে, তার বাড়ি ছেড়ে, তার চাকরি ছেড়ে, এমনকি তোমাকে কিছু না জানিয়ে কোথাও চলে যাওয়াটা তোমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। কিন্তু তিথি, কেউ নিখোঁজ হলে তাকে খোঁজার দায়িত্ব তো পুলিশের, আর বিকাশবাবু যখন দায়িত্ব নিয়েছেন তখন নিশ্চয়ই তার একটা না একটা খোঁজ পাওয়া যাবেই। ওর উপরে বিশ্বাস রাখো। মাথা নিচু করে নীলের কথাগুলো শুনল তিথি, তারপর বলল, আমি আপনাকে চিনতাম না, বিকাশবাবুই আমাকে আপনার কাছে আসতে বললেন। ঠিক আছে, আই এম সরি, আপনাকে বিরক্ত করলাম। তিথি ফিরে যাচ্ছিল, নীলি তাকে পিছু ডাকলো। শোনো তিথি, শান্ত হয়ে বসো। এত সেন্টিমেন্টাল হলে কি চলে? তোমার মানসিকতাটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি তোমার কেসটা নিচ্ছি, কিন্তু তার আগে কয়েকটা প্রশ্নের জবাব দাও। বলুন, কি প্রশ্ন? 1 মিনিট। তার আগে আমি একবার বিকাশবাবুর থেকে কয়েকটা জিনিস জেনে নিই। মিনিট দুয়েকের মধ্যেই ধরা গেল বিকাশবাবুকে। বিকাশবাবু, মিসিং ছেলেটার কোনো ট্রেস পাওয়া গেছে কি? ওপাশ থেকে বিকাশবাবু বললেন, না, তার খোঁজ চলছে। যাবে কোথায়? তার উপর সঙ্গে নিজের গাড়িও ছিল। গাড়ি সমেত উধাও, এটাই আমাদের সবাইকে ভাবাচ্ছে। গাড়ির নাম্বার দিয়ে অলরেডি আমাদের লোকজনেরা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। তাছাড়া প্রায় প্রত্যেকটা থানায় ইনফরমেশন চলে গিয়েছে। এটা কোনো গাড়ি চোরের কাজ নয় তো? ধরে নিলাম গাড়ি চোরেরা যেমন করেই হোক গাড়ি চুরি করেছে। তার মানে কি ছেলেটা সমেত গাড়ি নিয়ে চম্পট দেবে? সে তো আর নাবালক ছেলে নয়। যে মুহূর্তে কোনো সংবাদ পাবেন আমাকে কিন্তু জানাবেন। সে আর বলতে। ফোনটা সুইচ অফ করে নীল সরাসরি তিথির দিকে তাকায়। তোমার সঙ্গে কি অন্য কোনো ছেলের কোনো অ্যাফেয়ার্স আছে বা ছিল? নো স্যার, ভালোবাসা শব্দটার সঙ্গে আমার কোনোদিনও কোনো সম্পর্কই ছিল না। আমি বিশ্বাসও করতাম না এই নারী পুরুষের ভালোবাসায় কোনো প্রাণ আছে বলে। আমার মতো একজন ইয়াং মেয়ের মুখ থেকে এমন কথা শুনে আপনার নিশ্চয়ই অদ্ভুত বলে মনে হচ্ছে। আসলে আমার ব্যক্তি জীবনে আমি এমন অনেক ঘটনার মধ্য দিয়ে পার হয়েছি, যাতে করে এই ভালোবাসা সম্বন্ধে আমার একটা বিরূপ ধারণা জন্মে গিয়েছিল। কিন্তু ওর বই আমাকে শিখিয়েছে ভালোবাসার কি মাধুর্য। প্রথমে আমি ওকে একদমই পাত্তা দিইনি। তারপর একটা সময় এলো, আমি ওর প্রতি দুর্বল হলাম। ও কাছে এলে আমি মনে মনে শিহরিত হতাম, আমার ভালোও লাগতো। একসময় সারা দিন রাতে ওর মুখ, ওর কথা বলা, ওর নির্মল সান্নিধ্য আমাকে আমাকে বিবশ করে দিল। স্যার, আমার আজকে বলতে কোনো বাধা নেই স্যার, আমি ওর বউকে ভালোবেসে ফেলেছি। ওর মায়ের সঙ্গেও আমাকে আলাপও করিয়ে দিয়েছিল। আমিও ওকে নিয়ে গিয়েছিলাম আমার দাদু দিদিমার কাছে। ওরা কেউই আমাদেরকে নিরাশ করেননি। সবচেয়ে আনন্দ পেয়েছিলেন আমার বাবা। তিনি 2 হাত তুলে আমাদেরকে আশীর্বাদ করেছিলেন আমরা যেন তাড়াতাড়ি বিয়েটা করে নিই। আমরা তো সেই ভাবনা নিয়ে এগোচ্ছিলাম, কিন্তু হাত তুলে তিথিকে থামিয়ে দিল নীল। কিন্তু তুমি তো তোমার মায়ের কথা কিছু বললে না। কিছু উত্তর না দিয়ে তিথি মাথা নিচু করে বসে রইল কিছুক্ষণ। নীল জিজ্ঞাসা করল, বলতে অসুবিধা আছে? আমার মা জীবনটাকে বোধহয় একটু অন্যরকমভাবেই দেখত।
উনি বোধহয় মানুষের চেয়ে অর্থটাকেই বেশি চিনতেন। বাবার ব্যবসা ডুবে যেতে উনি আমার বাবাকে ত্যাগ করে ফিল্ম জগতে ঢুকে গিয়েছিলেন। এসব আমি পরে জানতে পারি, আর বড় হয়ে বুঝতে পারি মা তার জীবনের কিছু উঠতি পড়তি সময় কাটিয়ে এখন একজন বিজনেস ম্যাগনেটকে বিয়ে করে মুম্বাইতে আছেন। চেষ্টা করেছিলাম মায়ের মুখোমুখি দাঁড়াতে, কিন্তু তিনি আমার নাগালের বাইরে। একটু আগে বলছিলাম না, ভালোবাসার শব্দটায় আমার কোনো বিশ্বাস ছিল না, সেটা আমার মায়ের কারণেই। কিন্তু ওর বই আমাকে এই ভালোবাসার ভুল ধারণাটা পাল্টে দিয়েছিল। হঠাৎই উঠে এসে নীলের হাত দুটো চেপে ধরে তিথি, বলে, নীল আঙ্কেল প্লিজ, আপনি আমার ভালোবাসার মানুষটাকে খুঁজে এনে দিন। আমি আজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। তিথিমা, এতটা উতলা হয়েও না, একটু ধৈর্য ধরো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমার অর্বকে তোমার কাছে ফিরিয়ে আনবে। একটু ধৈর্য ধরো, একটু শান্ত মনে বাড়িতে যাও, দেখি কতদূর কী করা যায়। দীপু এতক্ষণ চুপটি করে বসেছিল। তিথি চলে যাওয়ার পরেই ও বলে উঠল, তোমার কি মনে হয় নীলদা, কেউ কি ওকে কিডন্যাপ করেছে? কিডন্যাপড হয় বেশিরভাগই বাচ্চা ছেলে, অথবা ওম্যান ট্রাফিকিংয়ের দল উঠতি বয়সের মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায়। কিন্তু এখানে মুক্তিপণ দাবি করতে চায়। কার কাছে করবে? মোটিভটা কি? প্রেমের ক্ষেত্রেও কোনো রেলওয়াই নেই, মানে তিথির কোনো প্রেমিক নেই। তবে অর্বর কোনো প্রেমিকা থাকলে সে আউট অফ জেলাসি, বোধহয় তাও নয়। তাহলে কি হতে পারে? অর্বর কোনো পুরনো শত্রু ছিল? অর্ববাবু এস্টাবলিশমেন্ট, কলকাতায় খান দুয়েক বাড়িও রয়েছে, নিজের গাড়িও রয়েছে। কিডন্যাপ করে একেবারেই লাভ নেই বলছো? তাহলে তো এতদিনে মুক্তিপণের দাবি নিয়ে ফোন চলে আসতো। আমার মনে হয় দেয়ার ইজ সামথিং বিহাইন্ড দ্য গেম, যেটা আমরা দেখতে পাচ্ছি না। দেখা যাক, কয়েকটা দিন অপেক্ষা করে। ঠিকই 2 দিন পরে বিকাশ সাহেব সশরীরে এসে হাজির। গোলকাল মুখটি রীতিমতো বেজার। নীল আর দীপু নিজেদের মধ্যে একবার তাকাতাকি করল। দীপু মুখ পাতলা ছেলে, ফস করে বলেই ফেলল, মাসিমা নির্ঘাত আজ দাদাকে থ্যাতানি দিয়েছে। বিকাশবাবু যা কোনোদিনও করেননি আজ সেটাই করলেন। প্রায় বোমা ফাটার মতো শব্দ করে গর্জে উঠলেন, চুপ! একটাও বাজে কথা বলবে না, বাচাল ছোকরা। হিয়ারকির একটা স্থানকাল পাত্র বলে কিছু হয়? তোমার মতো বাচালদের একেবারে মুখ পর্যন্ত দেখতে ইচ্ছে করে না আমার। দীপু ঠোঁটে আঙুল চাপা দিয়েছে, এমনকি নীলও একটু থমকে গেছিল। একসময় বিকাশবাবুই মুখ খুললেন, ছেলেটির একটা অল্টো গাড়ি ছিল, তাই না? হ্যাঁ, তাই তো শুনেছি। গতকাল ভোররাতে হাড়কাটা গলিয়ে এক নির্জন রাস্তায় একটি পরিত্যক্ত গাড়ি পাওয়া যায়। রাস্তার নাম হরিশ শিকদার পথ। মুচিপাড়া থানা থেকে খবর পেয়ে আমরা সকলেই স্পটে চলে যাই। এমন একটা বীভৎস মৃত্যু যে আমি দেখব তা কল্পনাই করতে পারিনি। দৃশ্যটা কি? গাড়ির বনেটের নিচে মাথা থেকে বুক পর্যন্ত চাপা পড়ে আছে এক যুবকের দেহ। মাথা থেকে বুক পর্যন্ত চাপা বনেটের নিচে? ইয়েস স্যার। অনেক সময় গাড়ি বিগড়লে ড্রাইভার মেশিন দেখবার জন্য সামনের বনেট খুলে কোথাও কিছু গন্ডগোল হয়েছে কিনা সেটা দেখবার জন্য বনেট ওপেন করে, আর ঠিক সেই সময় যদি কেউ সজোরে বনেটটা টেনে নামিয়ে দেয়, এবং আমার ধারণা তাকে ওই অবস্থাতেই বেশ কিছুক্ষণ চেপে রাখা হয়েছিল, যার ফলে ছেলেটির মৃত্যু ঘটেছে। আর এই ছেলেটি হচ্ছে নিখোঁজ ওই উর্ব রায়। আমরা শনাক্ত করি উর্ব রায়ের ছবি দেখে, যদিও প্রথমে চিনতে অসুবিধা হয়েছিল। সারা মুখে জমাট বাঁধা রক্ত আর মেশিনের কালি। বনেটের ভারী ডালাটা সজোরে এসে পড়েছে একেবারে ভিকটিমের পিঠের উপরে। সম্ভবত মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছিল। অবশ্য ফরেন্সিক সঠিক মৃত্যুর কারণ এখনো জানায়নি, জানাবে। অর্ব রায়ের বাড়ি আমির আলী অ্যাভিনিউতে, তিথি সেনের বাড়ি সুকিয়া স্ট্রিট, অথবা তার বাবার বাড়ি গড়পাড়ের বিপ্রদাস স্ট্রিটে। সে হঠাৎ হাড়কাটা গলিতে ঢুকতে যাবে কেন? ঠিক ওই হাড়কাটা গলিতে নয়, বললাম না রাস্তাটার নাম হচ্ছে হরিশ শিকদার পথ। সে যাই হোক, প্রশ্নটা হচ্ছে ছেলেটা নিখোঁজ হয়েছে প্রায় সপ্তাহখানেক আগে। তারপর তার দেহটা মিলল হরিশ শিকদার পথে। ওই রাস্তায় নিশ্চয়ই লোক চলাচল করে। কারণ নজরে পড়ল না এমন একটা অভিনব উপায়ে কাউকে মারা হচ্ছে? হয়তো ছেলেটিকে অন্য কোথাও মারা হয়েছিল,
তারপর একেবারে গভীর রাতে তার মৃতদেহটি ওইভাবে সাজিয়ে রেখে চলে যেতে পারে। ব্যাপারটা জানাজানি হয় পরদিন সকালে। কেউ একজন থানায় খবর দেয়, যথারীতি মুচিপাড়া থানা থেকে পুলিশ আসে। শনাক্ত করে কে? ওর বাড়িতে থাকার মধ্যে বৃদ্ধ মা, তিনি আসতে পারেননি, তবে এসেছিল ওদের বাড়ির রাখাল নামের একজন কাজের লোক, আর এসেছিল তিথি আর তার বাবা। তিথির দাদু দিদিমা আসেনি? দাদু এসেছিলেন। বাট ওয়াই? প্রসেস অফ মার্ডার দেখে তো মনে হয় কেউ তো আক্রোশ মেটাতে চেয়েছিল। আপাত দৃষ্টিতে কোনো শত্রু দেখা যাচ্ছে না। অবশ্য ব্যক্তিগতভাবে কোনো শত্রু ছিল কি না তা আমরা কিন্তু এখনো জানি না, কিন্তু কেউ তো আছে। সে কে? এটা তো লাখ টাকার প্রশ্ন করলেন। এই কে এর উত্তর কি এত সহজে পাওয়া যাবে? আসলে কি জানেন, সাদা চোখে যেটা দেখা যায় সেটা সবসময় কিন্তু ঠিক নয়, আর যেটা দেখা যায় না বেশিরভাগ সময় দেখা গেছে রহস্যটা সেখানেই গ্যাট হয়ে বসে আছে। আপাতত আপনি আপনার ফোর্স যেভাবে তদন্ত চালাচ্ছেন আপনার মতো করে এগিয়ে যান। আমি একটু এ তো আমার অস্ত্র, আমার থেকেই ছুড়লেন। মেয়েটিকে তো আমি আপনাদের কাছে পাঠিয়েছিলাম। আপনি তদন্ত করলে পুলিশই লাভবান হবে, এবং আমি ব্যক্তিগতভাবে সেটাই চাইছি। যে কোনো প্রয়োজনে আপনি আমাকে আপনার পাশে পাবেন, কথাটা নিশ্চয় নতুন করে বলতে লাগবেন আপনাকে। ঠিক আছে, সেটাই হবে। বিকাশ তালুকদার চলে যাওয়ার পর নীল কিছুক্ষণ তন্ময় হয়ে বসে রইল। ততক্ষণে দীপু চা নিয়ে চলে এসেছে। তারপর চায়ে চুমুক দিতে দিতে বলল, কি বুঝছো নীলদা? এ তো জাল ফেলে হাওয়া ধরার অবস্থা। আমার কি মনে হয় জানো, তিথি মুখে যতই বলুক ওর সঙ্গে কারোর কোনো অ্যাফেয়ার ছিল না, এটা কিন্তু আমি বিশ্বাস করতে পারলাম না। এখনকার স্ট্যাটাসে সুন্দরী একটা মেয়ে টকবক করে ফুটছে, তার জীবনে কোনো ছেলে আসেনি, না গুরু, এটা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। নীল প্রত্যুত্তরে কিছুই বলে না, ও তখনও ধ্যানস্থ। দীপু আবার শুরু করে, ওরবুড়ায় সম্পর্কে যা শুনলাম, বছর 27-28-এর এক তরতাজা যুবক, ভালো চাকরি বাকরি করে, নিজের একখানা না দুখানা বাড়ি আছে, গাড়িও আছে, সংসারে থাকার মধ্যে এক বৃদ্ধা মা। মেয়েদের তো লাইন পড়ে যাওয়ার কথা, যদিও এখনকার মেয়েরা অনেক চালু, তবুও। তার মানে তুই বলতে চাইছিস ওরবোর কোনো এক্স গার্লফ্রেন্ড ওরবোকে মেরে দিয়েছে আউট অফ জেলাসিতে? হতে পারে নাকি? সবই হতে পারে, তবে যেভাবে মার্ডারটা করা হয়েছে, বা বলা যায় যে যেভাবে এটাকে সাজানো হয়েছে, সেটা ঠিক মেয়েদের পক্ষে সম্ভব নয়। সেও তো কারোর হেল্প নিতে পারে, অথবা হায়ার কিলারকে কাজে লাগাতে পারে। সেজন্যই তো খুন হওয়া লোকটাকে তন্ন তন্ন করে খুঁজে দেখতে হবে। আমাদের ক্রাইম ডিটেনশন বলে খুনি নয়, ভিকটিমের চারপাশটা খুঁটিয়ে দেখ, হয়তো অনেক কিছু সন্ধান পাওয়া যাবে। এক্ষেত্রে শুধু ওরবো নয়, তিথিকেও ছেড়ে দিতে আমি রাজি নই। ঠিক আছে, চল কাল থেকে লেগে পড়ি। দীপু তবুও যেন খুঁতখুত করে, নিজের মনে মনেই যেন বিড়বিড় করে চলে। কি বিড়বিড় করছিস? বলে দিলেই তো জ্ঞান দিতে বসে যাবে। আরে বলেই ফেল না। এই খুনের তদন্তে তোমাকে কে অ্যাসাইনমেন্ট দিচ্ছে? খেটে খুঁটে তুমি ধরো খুনিকে ধরলে, মালটা দেবে কে? এমন তো কতবারই হয়েছে, আখের রসটি খেলেও অন্নচন, আর তুমি ছিবড়ে নিয়ে বাড়ি ফিরলে। তুমি তো একদিন বলেছিলে, স্বতঃস্ফূর্ত শিল্পের পরময় বেশি দিন হয় না। লোকের বাহবাগুলো কি আর পেট ভরে? এই বাজারের পকেটে রেস্ট না এলে গোয়েন্দাগিরি মাথা ফুঁড়ে বেরিয়ে যাবে। ট্যাকের কড়ি খরচা করে যারা মদ খায়, তারা কি কোনো মালকড়ি ফেরত পাওয়ার আশায় খায়? তারা একটা জিনিসই বোঝে, সেটার নাম নেশা। আমার গোয়েন্দাগিরিও তো নেশা রে। আমার অর্থকড়ির চাহিদাও তো বেশি কিছু নয়। আসল নেশা সত্যকে খুঁজে বার করা, আর সেটা পেলেই আমার মহাতৃপ্তি, যেটা টাকার থেকেও অনেক বেশি দামি। তার মানে তুমি বলছো টাকা কড়ির কোনো দরকার নেই? বলছো বেকার খেটেও আনন্দ পাওয়া যায়? আমি কিছুই বলছি না। আর তোর তো টাকা কড়ির ধান্দা একটা করেই দিয়েছি। ধর্মতলার ওপরে একটা 2 সিটারের দোকান আছে, তুই তার ম্যানেজার, রেমুনারেশন নিশ্চয়ই পাস। অতএব তোমার সঙ্গে আমি তর্কে পারবো না। নন্দিনী বৌদির মতো একজন পেয়েছো, ঘরে খেয়ে বোনের মুখ তাড়ানো তোমায় সাজে। চালাও দাদা, আর বেশ ভালো করেই জানো
তোমার ল্যাংবোর্ডটি তোমার কাছে কখনোই ছাড়বে না। তা ভেঞ্চারটা কি কাল থেকে শুরু? অফকোর্স, কাল আমরা প্রথমেই যাচ্ছি ওর বাড়ি। রেডি থাকিস। আমির আলী অ্যাভিনিউয়ের বাড়িতে নীল আর দীপু যখন পৌঁছলো তখন বিকেল। বাড়িটা একটু সেকেলে হলেও বেশ বড় সড়ো, 3 তলা বাড়ি, লালচে ইট রঙা বাড়ি, দরজাটা বন্ধ। দোতলা বারান্দায় একেবারেই ফাঁকা। একটা কলিং বেল ছিল। দীপু এগিয়ে গিয়ে বেলটা টিপল। বার 2 টেপার পর একটা বছর 20 বয়সের মেয়ে দরজা খুলে জিজ্ঞাসা মুখে তাকালো। সামান্য একটু খটকা লাগলো নীলের। তিথির মুখে শুনেছিল বাড়িতে থাকার মতো আছে 3 জন, ওরবের মা, তার চাকর রাখাল এবং তার বউ। কিন্তু এই মেয়েটি তবে কে? নীল কিছু জিজ্ঞাসা করবার আগেই মেয়েটি বলল, কাকে চাইছেন? এটাই তো ওর রায়ের বাড়ি। আগে হ্যাঁ, কিন্তু আমি জানি যে বাবু আর নেই, ওনার মা আছেন তো। কিন্তু আপনারা কারা? নীল উত্তর দেওয়ার আগেই ভেতর থেকে বছর 50 বয়স হবে এমন একজন ভদ্রলোক বেরিয়ে এসেছেন। জিজ্ঞাসা করলেন, শর্মি, এরা কারা? আমরা পুলিশ থেকে আসছি, ইনভেস্টিগেটর। যখন আপনারা ইনভেস্টিগেটর, তখন নিশ্চয়ই শুনেছেন কয়েকদিন আগে উর্বরের ডেড বডি পাওয়া গেছে। হ্যাঁ, আর সেই ব্যাপারেই আমাদের আশা। কিন্তু এর আগেও তো পুলিশ এসেছিল। বাবুর মৃত্যুটা কিন্তু স্বাভাবিক নয়, তাই ওনার ব্যাপারে একটু খোঁজ খবর নিতে পুলিশকে তো বরাবরই আসতে হবে। কেসটা তো খুনের, নানানভাবে তদন্ত করতে হবে। সে তো বটেই। কিন্তু কথা বলবেন কার সঙ্গে? দিদি তো শয্যাশায়ী। দিদি মানে? উর্বরের মাকে আমি দিদি বলি। বুঝলাম, কিন্তু আপনারা? আমার নাম মাধব ঘোষাল। বাড়িটা বেশ বড়, 1 তলা, 2 তলা আর 3 তলা। পুরো 1 তলাটাই আমরা ভাড়া নিয়ে আছি, অনেক দিন ধরেই রয়েছি। আসলে উর্ব হচ্ছে দিদির একমাত্র ছেলে। বুঝতেই পারছেন, একটা জোয়ান ছেলে অফিস যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফিরল না। তারপর যখন পাওয়া গেল তখন সে মৃত। বুঝতেই পারছেন দিদির অবস্থাটা কি। এখন উনি কথা বলার অবস্থাতেই নেই। একমাত্র ছেলেকে হারালে এক মায়ের যে কী অবস্থা হয় সেটা আমি বুঝি, কিন্তু কর্তব্যের দায় যে বড় দায়। এই মুহূর্তে কি প্রশ্ন করা উচিত বা অনুচিত সেটা নিশ্চয়ই আমাদের খেয়ালে থাকবে। আপনাকে যদি 2-1টা প্রশ্ন করি, উত্তর দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের জানা থাকলে আমরা নিশ্চয়ই উত্তর দেব। উর্বকে আমি ছেলের মতোই দেখতাম। প্র্যাকটিক্যালি আমার ছেলে বা মেয়ের সঙ্গে ওর তো বন্ধুত্বের সম্পর্ক ছিল। আপনি আসুন, আপনি ভেতরে আসুন। এখানে দাঁড়িয়ে কথা বলাটা খুবই বিসদৃশ। যদিও আমাদের পাড়াটা বেশ নির্জন, তবু কৌতূহলী মানুষের ঔৎসুক্য তো আর থেমে থাকে না। তাই আপনি আসুন। মাধববাবু নীল আর দীপুকে নিয়ে গিয়ে বসার ঘরে বসালেন। আগেকার দিনের বৈঠকখানা হলেও আধুনিক ফার্নিচারে কিন্তু ভর্তি। চেয়ার টেবিল, বুককেস, মাথার উপর সুদৃশ্য পাখা। নিশ্চয়ই একটু চা চলবে আপনার? আসলে আমাদের এখন চা খাওয়ার সময় তো, তাই জিজ্ঞেস করছি। নীল ঘাড় নেড়ে সম্মতি জানালো। শর্মি নামের মেয়েটি চা আনতে চলে যায়। চেয়ারে গুছিয়ে বসতে বসতে মাধববাবু বললেন, এবার বলুন, আপনি কি জানতে চান? দীপু এতক্ষণ ঘরের চারপাশে চোখ বোলাচ্ছিল। ওর দিকে না তাকিয়ে নীল জিজ্ঞাসা করল, আপনি নিশ্চয়ই শুনেছেন যে খুবই নিষ্ঠুরভাবে উর্বকে মারা হয়েছে। পুলিশের ধারণা এটা মার্ডার কেস। উর্ব ছেলেটা কেমন ছিল? 28-29 বছরের ছেলে, ভদ্র, শিক্ষিত ও বেশ মার্জিত। ভালো চাকরি করে, বাড়ি আছে, নিজের গাড়িও রয়েছে। ব্যবহার? ওই যে বললাম, খুবই ভালো ছেলে। কিন্তু যেভাবে ওকে খুন করা হয়েছে তাতে মনে হয় খুনির মনে ওর প্রতি কোনো জিঘাংসা ছিল। ওর কোনো শত্রু ছিল বলে কি আপনার মনে হয়? বড় কঠিন প্রশ্ন করলেন মশাই। ব্যক্তিগতভাবে ওর কোনো শত্রু ছিল কিনা সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়।
হয়তো এ ব্যাপারে আমার ছেলে বা মেয়ে কিছু বলতে পারে। কথাবার্তা হতো সমস্তটা ওদের সাথে, আমার সঙ্গে আর কতটুকুই বা দেখা হতো। বর্তমানে আপনি কি করেন? চাকরি করি, একটা ভালো অফিসেই চাকরি রয়েছে। এ বাড়িতে আরও দুজনের সঙ্গে কথা বললে হয়তো আপনি আরও ডিটেলস কিছু জানতে পারবেন। কারা তারা? আমার মেয়ে শর্মিলা আর ওদের চাকর রাখাল দাস। রাখালের সঙ্গে অনেক রাত পর্যন্ত কথাবার্তা বলতো। চাকর বলে তাকে হেলা ফেলা করার মতো মানসিকতা বোধহয় উর্বর ছিল না। ইতিমধ্যে একটি মেয়ে চায়ের ট্রে সমেত ঘরে ঢোকে। দেখেই মনে হয় কাজের মেয়ে। চা রেখে সে চলে যাচ্ছিল। মাধববাবু বললেন, আপনি কি শর্মির সঙ্গেও কথা বলবেন? আপনার আপত্তি না থাকলে নিশ্চয়ই বলবো। বেশ, যা ভালো মনে করেন। তাহলে কাইন্ডলি, আর আমি একাই ওর সঙ্গে কথা বলতে চাই। বেশ তো, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি, দাঁড়ান। নিজের কাপটা হাতে নিয়ে মাধববাবু বেরিয়ে গেলেন। দীপু বলল, ভদ্রলোক খাতির করে বসালেন, স্বতঃস্ফূর্তভাবে মেয়ের সঙ্গে কথা বলার পারমিশনও দিলেন। তাতে অসুবিধে কি হলো? না মানে কিছুই না। সাধারণত এরকম তো কেউ করে না। উটকো ঝামেলায় নেহাত কেই বা জড়াতে চায় বলো? তুই এখন থেকেই সন্দেহের তালিকা তৈরি করে নিচ্ছিস? আরে বাবা, সন্দেহ করার মতো কি কিছু ঘটেছে এখনো যে সন্দেহ করব? বরং ভদ্রলোকই সহযোগিতা করেছেন, এই ঢের। ইতিমধ্যে শর্মিলা নামের মেয়েটি ঘরে এসে ঢোকে। 20 থেকে 22-এর মধ্যে বয়স তার। সালোয়ার কামিজ পরা এবং প্রায় দীর্ঘাঙ্গী বলা যায়। সুন্দরী বললেও বোধহয় বাড়িয়ে বলা হবে না, একটু শ্যামলা রং। সেটা মুখের মাদকতা বাড়িয়েছে। চোখা নাক, আয়ত নয়ন, আর মুখে মিষ্টি মিষ্টি হাসি, কিন্তু বিষণ্ণতার প্রলেপ। হাসিটা মনে হয় সৌজন্যবশত। হাত জোর করে এসে বলল, আমাকে ডেকেছেন? হ্যাঁ, কিছু প্রশ্ন তো আছেই। রিল্যাক্স করে বসো, তুমি করেই বলছি। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স অফকোর্স। তুমি শর্মিলা ঘোষাল। ইয়েস। তোমাকে কয়েকটা ব্যক্তিগত প্রশ্ন করব। মনে করলে উত্তর নাও দিতে পারো, তবে শুধু এইটুকু খেয়াল রেখো যে এই বাড়ির জলজান্ত একজন ইয়াং ম্যান খুব নিষ্ঠুরভাবে খুন হয়েছে। তদন্তের কারণে তোমার কিছু জানা থাকলে আমাদের পক্ষে তদন্তে সুবিধা হয়। শর্মিলা সরাসরি নীলের মুখের দিকে তাকায়। সামান্য ভুরুতে ভাঁজ। খুব নিষ্পৃহ কণ্ঠেই ও বলে, হ্যাঁ, অরুবাবু আমাদের ল্যান্ডলর্ড। ওদের সম্বন্ধে আমাদের কি খুব বেশি কিছু জানা সম্ভব না সেটা উচিত? আমার প্রশ্নগুলো খুবই সহজ, উত্তর দিতে খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা বেশ, বলুন কি আপনার জিজ্ঞাসা? ওর ছেলেটা কেমন ছিল? অনেকদিন ধরেই তোকে দেখছো। ভালোই তো। তোমার সঙ্গে আলাপ ছিল না? ওই একটু আধটু। একটু একটু? কিন্তু তোমার বাবা তো বললেন তোমাদের দুই ভাই বোনের সঙ্গে ওর বেশি কথাবার্তা হতো। গ্র্যাজুয়েশনের পর কম্পিউটার কোর্স করছি। অরুব সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেই কারণেই একটু যোগাযোগ, তেমন বেশি কিছু নয়। বিশেষ কিছু নয় বলছো? শর্মিলা প্রায় রাগত স্বরেই বলল, আপনি ঠিক কী মিন করছেন? ঠোঁটের কোণায় একটু রহস্যময় হাসির ছোঁয়া লাগলো নীলের। একটু এড়িয়ে গিয়েই ও প্রশ্নটা পাল্টালো, ওর সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল কি? মানে জানা আছে কি? না। কোনো দিন কিছু প্রকাশ করেনি? মানে মুখ ফসকেও কিছু বলে ফেলেনি? না। ওর কোনো গার্লফ্রেন্ড ছিল বলে মনে হয়? জানি না। তার মানে জানা থাকলেও বলবে না। কিন্তু আমি তো অন্য কথা শুনেছিলাম। কি শুনেছিলাম? তুমি যখন এড়িয়ে যেতে চাইছো। স্পষ্ট কথায় বলুন। তোমার সঙ্গে ওর একটা অ্যাফেয়ার চলছিল অনেক দিন থেকেই, অস্বীকার করো? সব বাজে কথা। ঠিক আছে, এবার তুমি আসতে পারো। অঙ্কটা মেলাতে চাইছি, তবে সত্যিটা একদিন সামনে চলে আসবে। ও হ্যাঁ, তিথিকে নিশ্চয় চেনো, বা তার নাম নিশ্চয়ই শুনেছ। তিথিকেই জিজ্ঞাসা করে নেবেন। তোমার দাদার সঙ্গে একটু কথা বলতে চাই, পাঠিয়ে দেবে? কিছু না বলেই শর্মিলা বেরিয়ে যায়। দীপু এতক্ষণ হাঁ করে নীলের মুখের দিকে তাকিয়েছিল। শর্মিলা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরই বলল, গুরু, এটা কি তোমার চাল? আতপ চাল, টোপ চালও বলতে পারিস।
না না, মানে বেমালুম আন্দাজে টোপ ফেললে লাগে তাক, না লাগলে ফাঁক। ফাঁক যে নয় সেটা মেয়েটার মুখ আর কাট কাট জবাবে কিছু বুঝলি না? ওই রকম একটা ভরভরন্ত সুন্দরী যুবতী মেয়ে, বাড়িতে একজন আপাত ভদ্র শিক্ষিত এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার কাছে শর্মিলার মতো একটা মেয়ে কম্পিউটার শিখতে যেত। এই পর্যন্ত ঠিকই আছে, কিন্তু পরের কথাটা তো অন্য কিছুর ইঙ্গিত দেয়। কোন কথা? এই যে বলল তেমন বিশেষ কিছু নয়। ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, তাই তো? দেখাই যাক ফাতনাটা নড়ে কিনা। একটু পরেই 22-23 বছরের এক যুবক এসে ঘরে ঢোকে। ডেনিম 3/4 প্যান্ট আর লাল টি শার্টে খুব একটা খারাপ লাগছিল না। কানের পাশ থেকে মোড়ানো চুল, গালে কায়দা করা দাড়ি আর গোঁফ। স্টাইলটা সম্ভবত ওই বিরাট কোহলির মতো। এসে হাত জোর করে বলল, নমস্কার, আমি অবক ঘোষাল। পূর্বদা মার্ডারের ব্যাপারে ইনভেস্টিগেটর হিসেবে আপনি কিছু প্রশ্ন করতে চাইছেন, ভালো কথা। কিন্তু ও পাড়ায় গরু মরলে এ পাড়ায় গন্ধ ছড়াবে কেন, এটাই আমার মাথায় একেবারেই ঢুকছে না। ব্যাপারটা এপাড়া ওপাড়া না রে, একতলা আর দোতলা। দরকার পড়লে আশেপাশের বাড়িতেও খোঁজখবর নিতে হবে বই কি। ওয়েল, কি জানতে চান বলুন। কি করা হয়? বাপের খেয়ে বোনের মোষ তাড়ায়। তার মানে বেকার? তা আপনার সঙ্গে তো অর্ববাবুর বেশ আলাপ ছিল, উনি তো বিজ্ঞায়, ওকেই তো বলতে পারতেন কোনো চাকরি বাকরি। পূর্বদা চাকরি করে দেবে? সালা সালক চিনেছে গোপাল ঠাকুর, 1 নম্বরের ডববাজ। আগে চাকরির টোপ দিয়ে আমার বোনের সঙ্গে পীড়িতের কাঁঠালের মতন আঠা লাগিয়ে যাচ্ছিল। শুধু কি আমার বোন, আরও কত ভাইয়ের যে বোন আছে কে জানে। এখন নতুন একটা মেয়ে জুটেছে, তার সঙ্গেই দহরাম মহরাম চলছে। লজ্জা মশাই, লজ্জা। দেখলে মনে হবে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। মরেছে ভালোই হয়েছে, তাহলে আমি একদিন দিতুম লটকে সালা। হাতেই উঠবোদা বলতুম, কিছু বলিনি, ওই শর্মির মুখ চেয়ে। বোনটাকে যদি ওরবোর গলায় ঝুলিয়ে দেওয়া যায় এরকম একটা ইচ্ছে তো নিশ্চয়ই ছিল। একেবারেই যে ইচ্ছে ছিল না তা নয়, বাবা মা তো হীরের টুকরো, ছেলে বলতে অজ্ঞান। কিন্তু কি মাল সে তো আমি জানি, আমার আপত্তি আর কে শোনে। আমি তো বেকার ফালতু ছেলে, আর শর্মি তো ফ্ল্যাট হয়েই গিয়েছে। ওকে কে মারতে পারে বলে মনে হয়? সেটা স্যার আমি কি করে বলবো? চারদিকে কেলো করলে কেউ না কেউ তো শত্রু হয়ে যাবেই, স্বাভাবিক। বুঝলাম, ঠিক আছে, এবার আমরা একটু দোতলায় যাব। মাসিমার সঙ্গে দেখা করতে কোনো লাভ হবে না, তিনি এখন স্থবির হয়ে গিয়েছেন। তবু যান, আপনাদের আর কে আটকাবে। অভোগ চলে যেতেই দীপু বলল, আর যাই হোক, এ মালের দ্বারা খুন খারাপই সম্ভব নয়। বলছিস? ফুটো রংবাজ, এদের দ্বারা কিচ্ছু হবে না। রাখাল এসে হাজির, টিপিক্যাল গৃহভৃত্য। কদম ছাড় চুল, ঝাড়ুদার গোফ, তামাটে মুখ, গায়ে ছিটের হাফ শার্ট, গোড়ালি পর্যন্ত ঝুল পাজামা, আর বছর 50-এর মধ্যে বয়স। নীল একবার আপাতমস্তক জরিপ করে বলল, তুমি রাখাল? আগে রাখাল দাস। কদিন আছো এই বাড়িতে? সে অনেক দিন। তবু বড়বাবু থাকাকালীন এসেছিল, তারপর তেনার সঙ্গে মায়ের ঝামেলা হলো, বড়বাবু চলে গেলেন বাড়ি ছেড়ে। মাও ভেঙে পড়েছিলেন, বলেছিলেন, ও বড় ছেলে মানুষ, তুই থাক আমার কাছে। ব্যাস তখনই থেকে গেলুম। তা বিয়ে থা করনি? করেছি তো, বউ নিয়েই তো বাড়িতে আছে। আমার বউটা তো মাকে দেখাশোনা করে। তা ছেলেপুলে কটা? মা ষষ্ঠী আর কৃপা করলেন না, বউটা আমার বাজাই রইল। তোমার অবুদা ছেলেটা কেমন ছিল? রাখাল চুপ। কি হলো, চুপ করে গেলে কেন? না মানে ভালোই তো। কথাটা নিশ্চয়ই তুমি জানো, সত্যি বলবে কিন্তু। বুঝতেই পারছো তোমার অবুদা খুন হয়েছে, লুকোচাপা করলে কিন্তু ফেসে যাবে। আমরা চাকর বাকর মানুষ, এর মধ্যে আমাদের আবার টানাটানি করছেন কেন? আসল খবর তো তোমার কাছেই থাকে না, হেসেলের খবর। তোমাদের চেয়ে আর ভালো কে জানবে বলো তো? আগে বাবু,
শর্মিলা দিদির সঙ্গে তোমার অবু দাদার আনসাই কবে থেকে? আবার নীরবতা রাখালের। রাখাল, চুপ করে থেকো না, এতে বিপদ বাড়বে বই কমবে না। চটপট বলে ফেলো। একই বাড়িতে সমবয়সী দুটো ছেলে মেয়ে থাকলে একটু আধটু তো আসনাই হবে। আর এ আবার নতুন কি? তোমার মা জানেন? মনে হয় জানেন। ওরা কি বিয়ে টিয়ে করবে ভেবেছিল? সে আমি বলতে পারবো না বাবু, তেনাদের মনের কথা আমি কেমন করে জানবো বলুন তো? কিন্তু শুনলাম তোমার সঙ্গেই নাকি তোমার অবু দাদার অনেক কথাবার্তা হতো। হ্যাঁ, অবুদার মনটা খুব ভালো তো। আমাদের সঙ্গে তিনি ঝি চাকরের মতো ব্যবহার করতেন না। তবে উনি হচ্ছেন মনিব, ওনার প্রেম পীড়িতের কথা কি আর চাকর বাকরদের সঙ্গে বলবেন উনি? না বাবু, ওসব নিয়ে কোনো কথাই হতো না আমার সঙ্গে। কে মারতে পারে কাউকে সন্দেহ হয় তোমার? ইদানিং একটা মেয়ে এ বাড়িতে কয়েকবার এসেছিল। মেয়েটাকে আমার তেমন ভালো লাগেনি। অবু দাদাও তাকে নিয়েও ঘোরাঘুরি করতো। আমার মনে হয় জানেন তো, ওই মেয়েটাই মেরেছে। কেন? এ কথা কেন মনে হচ্ছে? একটা ছেলেকে নিয়ে যদি দুটো মেয়ে টানা হেঁচড়া করে, তবে সে পরিণতিটা কি আর ভালো হয়? তা সেটা তো শর্মিলা দিদিও হতে পারে। পারে। মেয়েরা পারে না এমন কাজ আছে নাকি? মা দুর্গা, মা কালীকে দেখেননি? দরকার পড়লে মেয়েরা হাতে ফুলের মালা যেমন তুলে নিতে পারে, তেমনি বর্ষা খাঁড়াও তুলে নিতে পারে। না বাবু, আপনি এসব কথা আবার কাউকে বলবেন না, তাহলে এ বাড়ি থেকে আমাদের ঠাঁই উঠে যাবে। মার কতদিনই বা বাঁচবেন তা তো বলা যায় না। বাড়িটা ক্রমশ শ্মশান হয়ে গেল। ঠিক আছে রাখাল, দুম করে বাড়ি থেকে কোথাও চলে যেও না। চলো তোমার মায়ের সঙ্গে একটু কথা বলি। রাখালের সঙ্গে ওরা দোতলায় চলে এলো। দোতলাটা মোটামুটি ছিমছাম। রাখাল একটা ঘরের সামনে এসে বলল, একটু দাঁড়ান বাবুরা, মাকে একটু বলি। ভেতর থেকে বেরিয়ে এসে রাখাল বলল, আসুন বাবু, তবে মা কিন্তু বড্ড ভেঙে পড়েছেন। আপনাদের সঙ্গে কথা বলতে পারবেন কি না সত্যি জানি না। তোমার বউ কোথায়? রান্না করছে, কে কে খাবে কে জানে। কথা না বাড়িয়ে ওরা ভেতরে ঢুকে পড়ল। বেশ বড়সড় আকারের ঘর। সাবেকি আসবাবপত্র, কাঠের আলমারি, সাবেকি কালের লেখাপড়া ঢাকনা দেওয়া ছোট টেবিল, কাঠের চেয়ার, একদিকে একটা লোহার চারপায়ের ওপর কাঠের সিন্দুক, আর অন্যদিকে রয়েছে বইয়ের র্যাক। দেওয়ালে কালী ঠাকুরের ছবিও রয়েছে, তাতে মালা ঝুলছে, তবে শুকনো মালা। সিলিং থেকে হাওয়া ছড়াচ্ছিল কাঠের ব্লেডের পাখা। পালঙ্কের ওপর ধপধপে সাদা চাদর পাতা। বেশ কয়েকটা বালিশ সাজিয়ে তাকিয়ার মতো করে রাখা হয়েছে। বছর 50 এক মহিলা, বলা যেতে পারে এককালে ছিলেন বেশ পরমা সুন্দরী। জানালার দিকে উদাসী দৃষ্টি মেলে পা ছড়িয়ে বসে আছেন তিনি। কোনো দিকেই বোধহয় তার কোনো লক্ষ্য নেই। গলা খাকারি দিয়ে রাখাল বলল যে দুজন আপনার সঙ্গে দেখা করতে এসেছেন, আপনাকে কিছু বলতে চায়। মহিলার চোখে ছিল সোনালি ফ্রেমের চশমা। ঈষৎ গম্ভীর আর থমথমে মুখে একবার তাকালেন, ফের আবার মুখ ঘুরিয়ে পূর্বাবস্থায় ফিরে গেলেন। খুব কোমল স্বরেই নীল বলল, মিসেস রায়। একই অবস্থানে থেকে মহিলা নিম্নস্বরে বললেন, অবুর ব্যাপারে কিছু জানতে এসেছেন? আগে হ্যাঁ, যদি কিছু বলেন আপনি। ধীরে ধীরে ডাইনে আর বায়ে মাথা নাড়ালেন, অর্থাৎ কিছুই বলার নেই। কাউকে কি আপনার সন্দেহ হয়? ছেলের কি কোনো শত্রু ছিল? এ ব্যাপারে জানেন কিছু? মহিলা ক্ষীণ স্বরে বললেন, পাপ, পাপ, কিসের পাপ? রক্তের পাপ। বোধহয় জানতাম এমনটাই হবে একদিন। আপনি জানতেন? কোনো উত্তর নেই। ফের নীলে জিজ্ঞাসা করল, কেন ম্যাডাম, কেন আপনার এমন মনে হচ্ছে? সে প্রশ্নেরও কোনো জবাব নেই। মহিলা ফের মৌনি নিলেন, মুখ ফেরালেন জানালার দিকে। স্থানবৎ উদাসীন দৃষ্টি। রাখাল নীলের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আর উনি কিছুই বলবেন না, তবে ওই পাপ কথাটা উনি অনেকবারই বলেছেন, শুধু ওইটুকুই, আর কিছুই বলেন না। চলেন বাবুরা, মা যদি পরে ধাতস্থ হন তখন নয় আসবেন। ডাক্তারবাবুও বলে গেছেন ওনাকে দিয়ে বেশি কথা না বলানোই ভালো। রোজ রাতে ওনাকে ঘুমের ওষুধ দিতে বলেছেন ডাক্তারবাবু। বলে নীল মাথা নাড়ল। তারপর বলল, চল দেবু। মিসেস রায়, আমরা চললাম।
যদি কোনোদিন কিছু বলার ইচ্ছে জাগে দয়া করে আমাকে ডেকে পাঠাবেন। ওরা তিনজনেই বেরিয়ে এলো। রাস্তায় এসে দীপু বলল, রহস্যের চাবিটা কি এই মহিলার কাছেই আছে? নীলার কোনো উত্তর দেয় না। বাড়ি ফিরে সবে চায়ের কাপে চুমুক দিয়েছে, এমন সময় বিকাশ তালুকদার এসে হাজির। নীলের বাড়িতে তো ওনার অবাধ যাতায়াত। আরাম করে সোফায় জাকিয়ে বসতে বসতে তিনি বললেন, অটোপসি রিপোর্ট এসে গিয়েছে। কি বলছে? আমরা যে দৃশ্যটা দেখেছিলাম, অর্থাৎ ওই গাড়ির বনেটের নিচে পিষে মারা হয়েছে, সেটা ঠিক নয়। তার মানে ইট ওয়াজ এ প্ল্যান্ড মার্ডার, এবং ভেবে চিন্তেই করা হয়েছে, এবং পুলিশকে ধোকায় ফেলার জন্য বডিটা ওইভাবে রাখা হয় যাতে পুলিশ মনে করবে আততায়ী খুনটা করেছে প্রচণ্ড রাগের বশে, এবং এটাও ভাববে যে আততায়ীর সঙ্গে খুনির দীর্ঘদিনের জমা রাগের প্রতিফলন। আর এটা কোনো একজনের কাজ নয়। এটা এক ধরনের ফ্রেন্সিনেস, হঠাৎ উন্মত্ততা। না মিস্টার ব্যানার্জি, বোধহয় আমরা কোথাও ভুল করছি। যে বা যারা মেরেছে জেনে বুঝে প্ল্যান করেই মেরেছে, তাই নয় কি? সঠিক সিদ্ধান্তে আসতে পারছি না, তারপরেও একটা ব্যাপার ভাবাচ্ছে। কি সেটা? তিনজনের স্টেটমেন্টে আকাশ পাতালের ব্যবধান কেন? কারা তারা? তিথি বলে মেয়েটাকে আমি চিনতামই না। আপনি তো তাকে আমার কাছে পাঠিয়েছিলেন। তার ভার্সন অর্বর সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক। শুধু তাই নয়, তিথির ধারণা অর্ব একজন নিরীহ, সৎ এবং শান্ত ভদ্র প্রকৃতির ছেলে। এর আগে তার জীবনে আর কোনো মেয়েই আসেনি। তিথি তার প্রথম প্রেমিকা। ইভেন তারা ঠিকও করে যে কিছুদিনের মধ্যে বিয়ে করবে। হ্যাঁ, সে তো আমিও শুনেছি। কিন্তু আমরা যখন অর্বর বাড়ির নিচের তলায় ভাড়াটেদের সঙ্গে কথা বললাম, তাদের মধ্যেও কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট। কীরকম? মাধব ঘোষাল, অর্বর ভাড়াটিয়া, তিনি বলছেন অর্ব খুবই শান্ত এবং ভদ্র ছেলে, মানে তিথির কথার সঙ্গে অনেক মিল আছে। কিন্তু শর্মিলা ঘোষাল মানে মাধব ঘোষালের মেয়ে একেবারেই অবিস্ফিয়র। তার সঙ্গে নাকি অর্বর সামান্য আলাপচারিতা ছাড়া আর কোনো সম্পর্কই নেই। অথবা যেই আমি অ্যাফেয়ার্সের খোঁচাটা দিলাম এবং তিথির প্রসঙ্গটা তুললাম, বেশ রাগত ভঙ্গিমা এসে জানালো যে ওটা তিথির কাছ থেকেই জেনে নিতে, এবং তারপরেই বেশ রাগ দেখিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। টু স্পিক ইউ ফ্র্যাঙ্কলি, শর্মিলা আমার চোখ ফাঁকি দিতে পারেনি। অর্বকে যতটা নির্ভেজাল বলে প্রতিপন্ন করা হোক না কেন, হি ওয়াজ নট অ্যাট অল সো ইনোসেন্ট। আর তারপরেই আসে শর্মিলার দাদা। সে তো স্পষ্টই বলে দিল অর্ব আর শর্মিলার মধ্যে অ্যাফেয়ার্স ছিল বা আছে, যেটা এই মুহূর্তে দরকচা হয়ে রয়েছে। আভোগ ছেলেটা তো রীতিমতো খাপ্পা অর্বর উপরে। ওর বক্তব্য হচ্ছে অর্ব মেয়ে চড়ানো ছেলে। মানে ধোঁকা? আরও আছে রাখাল দাস, দীর্ঘদিনের চাকর, ফ্যামিলির অনেক কিছুই ও জানে। ওরও বক্তব্য ভেঙে না বললেও বুঝতে অসুবিধা হয় না। অর্বর সঙ্গে শর্মিলার অতীতে বা নিকট অতীতে কোনো হৃদয় ঘটিত এপিসোড চলছিল, এবং তারপর তিথির এন্ট্রি, এবং সম্ভবত শর্মিলা এখন ব্যাকফুটে। চিরাচরিত ট্যাঙ্গুলার লাভ বলছেন? এখনও কিছু বলছি না, কিন্তু বিরাট একটা খটকা মাথায় ঢুকিয়ে দিল অর্বর মা। খটকা? বর্তমানে উনি বেশ আপসেট, খুব একটা প্রকৃতিস্থ নন। প্রায় ঘোরের মধ্যেই বলছেন যে পাপ আর পাপ, আর উনি নাকি জানতেন, মানে গেইসও করেছিলেন, এমনই কিছু একটা ঘটতে পারে। কিন্তু পাপ শব্দটা ইউজ করবেন কেন? পাপটা কি? পাপটা কোথায়? আর পাপটা কার? অর্থাৎ আপনার কাছে অনেক কিছুই জট পাকিয়ে আছে। তিথির বাড়িতে একবার যাওয়া দরকার। মনে মনে ভেবে নিন একটা ত্রিভুজের তিনটে দিকে তিনজন, শর্মিলা, তিথি আর অর্ব। কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা শব্দ, পাপ। বিকাশবাবু, আমি 2-1 দিনের মধ্যেই তিথির সঙ্গে দেখা করছি। শুধু তিথি নয়, তার বাবা অ্যান্ড দাদু, দিদিমা, সবাই যাবেন। আপনি একাই 100। আমার মনে হয় তিথির সামনে আমার এই মুহূর্তে না যাওয়াই উচিত। হয়তো আপনার সামনে যা বলতে পারবে আমার সামনে নাও বলতে পারে। ঠিক আছে, আমি একাই যাব। বডি কি ছেড়ে দেওয়া হয়েছে? শনাক্ত হয়ে গিয়েছে, ফরেন্সিক রিপোর্ট তো এসে গিয়েছে, আর ধরে রাখার তো কোনো যুক্তিও নেই। ঠিক আছে, ওটা আপনাদের ডিসক্রিপশন।
মুম্বাইয়ের ফ্ল্যাটে বসে শতদ্রু রায় একাই মদের পেয়ালা সাজিয়ে বসেছেন, এক মনে মদ খেয়ে চলেছেন। তাকে দেখলেই মনে হয় কোনো ব্যাপার নিয়ে তিনি বেশ বিমর্ষ। চন্দ্রাও কোথায় বেরিয়েছিল, কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো। সে তো এখন শতদ্রু রায়ের বিবাহিতা স্ত্রী। চালচলনও অনেক পাল্টে গেছে। রায় এন্টারপ্রাইজের মালকিন বলে কথা, বেশ সুখী সুখী ভাব। কি গো, সন্ধে থেকেই আসর সাজিয়ে বসেছ? কি হয়েছে তোমার? কয়েকদিন ধরেই দেখছি বেশ অন্যমনস্ক। বলবে কিছু? রক্ত নেত্র তুলে একবার চন্দ্রের দিকে তাকান শতদ্রু, তারপর জড়ানো গলায় বলেন, কাগজটা দেখেছ? তোমার ছেলের কথা তো পড়েছি। তার জন্য তোমার তো এত আপসেট হবার কথা নয়। তুমি তো ওদের থেকে অনেক দিন ডিটাচড। ভুরুকুচকে চন্দ্রের দিকে তাকিয়ে বললেন, তো ছেলে থেকে যতই দূরে থাকি না কেন, ছেলেটা তো আমারই। নিজের জন্য একটা পেগ বানাতে বানাতে চন্দ্রা বলল, সে কি? এতদিন তো বলে এলে ওরবো বলে ছেলেটি তোমার ছেলে নয়, ওর বাপ অন্য কেউ। মদের ছোকে বলেছিলে নাকি শতদ্রুবাবু? মাতালের মনের নিচে থাকে আসল মনটা। মাতাল প্রলাপ বকে, সেটাই তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া। কিন্তু মাতালও জানে আসল সত্যটা কি। আলবাত ভাবি। তাহলে তোমার স্ত্রীকে মিথ্যে সন্দেহ করে বেরিয়ে এসেছিলে কেন? সন্দীপের বড় অহংকার ছিল। ধনী বাবার মেয়ে তো। ওর ধারণা ছিল শতদ্রু রায়কে বিয়ে করে ও আমাকে কৃতার্থ করে দিয়েছে। হ্যাঁ, তখন আমার অবস্থা ভালো ছিল না। নিজেকে দাঁড় করানোর জন্য পথ খুঁজছিলাম। দরকার ছিল অনেক টাকার। চেয়েও ছিলাম উর্মির কাছে, দেয়নি। বড় কড়া কথা শুনিয়েছিল। বলেছিল শ্বশুরের টাকায় নয়, নিজেকে যেদিন নিজের পায়ে দাঁড় করাতে পারবে সেদিন বুঝবো তুমি পুরুষ মানুষ। আরও একটা কথা বলেছিল। চন্দ্রা উৎসুক মুখে তাকায়। আমার একটু নারী ঘটিত দুর্বলতা ছিল, সন্দীপা জানত, বারণও করত, শুনতাম না। তারপরটা কি? বোধহয় আমি কিছু কিছু শুনেছি। না, ডিসকাশনের দরকার নেই। ছাড়ো সব কথা। জীবনে বড় কোনো জায়গায় যেতে গেলে পেছনে অনেক কলঙ্কের দাগ থাকে। সেগুলো যত কম মনে করা যায় সেটাই ভালো। কিন্তু আমি একটা কথা ভাবছি, আমার ছেলেটাকে কে মারলো, কেন মারলো? এর উত্তরটা তো আমাকে খুঁজে পেতেই হবে। চন্দ্রা হাসতে হাসতে বলে, তাহলে গোয়েন্দা ফিট করো। আরক্ত নয়নে এবার চন্দ্রের দিকে তাকালেন শতদ্রু। গোয়েন্দার দরকার নেই, খোঁজটা আমিই নিয়ে নিতে পারবো। ও হ্যাঁ, একটা কথা মনে পড়ল। তোমার মেয়ের নামই তো তিথি, তাই না? সে এখন কি করে? জানি না, জানার কোনো ইচ্ছেও নেই। বোধহয় তার দাদু দিদিমা বা পারমাতাল ধীরেন সেনের কাছে থাকে। আই ডোন্ট নো অ্যান্ড আই হ্যাভ নো ইন্টারেস্ট। কোনো দরদ নেই মেয়ের ওপর? না, ও বড় হয়ে গেছে, চাকরি বাকরি করছে। আর মেয়েরা তো কখনো বাবা মার লেজুর হয়ে থাকে না, নিজের রাস্তা নিজেই খুঁজে নেয়। ওসব নিয়ে আমি অনেক আগেই চিন্তা ছেড়ে দিয়েছি। মাঝে মাঝে তোমাকে আমার কি মনে হয় জানো? কি? তুমি বোধহয় নিজেকে ছাড়া পৃথিবীর আর কাউকে ভালোবাসোনি কোনোদিন, তাই না? জন্ম আমার একবারই। এই দেহের বাইরে আর কোনো জীবনের অস্তিত্ব আছে বলে আমি বিশ্বাস করি না। সেখানে মা, বাবা, ভাই, বোন, স্বামী, সংসার সব অলিক, কেউ কারোরই নয়। মাথার মধ্যে মদ্যপানের প্রতিক্রিয়া থাকলেও শতদ্রুবাবু কিন্তু এক মনে চন্দ্রাকে নিরীক্ষণ করে চললেন। অনেকক্ষণ ধরে ম্লান হেসে মুখটা নামিয়ে নিয়ে আবার গ্লাসটা তুলে নিলেন। অমন করে তাকিয়ে রইলে কেন? কিছু ভুল বলেছি? শতদ্রু কোনো উত্তর দিলেন না, কেবল মাথাটা দোলালেন। সেটা কেন, বোধহয় শতদ্রু নিজেও ঠিকমতো বলতে পারবেন না। বিপ্রদা স্ট্রিটের বাড়ির ঠিকানাটা থানা থেকেই পেয়ে গিয়েছিল নীল। নাম্বার খুঁজে পেতে খুব বেশি ঘোরাঘুরি করতে হলো না। ধীরেন সেনের আস্তানা, আস্তানা বলাই ভালো।
কারণ দুখানা মাত্র ঘর নিয়ে থাকেন ধীরেন সেন। ফ্ল্যাট বাড়ির একতলা, রাস্তার ওপরেই। দীপু গিয়ে কড়া নাড়ল। ভেতর থেকে আওয়াজ এলো এক পুরুষ কণ্ঠের। তিথিমা এলি নাকি? ধীরেনবাবু আছেন? সামান্য পরে দরজা খুলে এসে দাঁড়ালেন ধীরেন সেন। রোগা খয়াটে চেহারা, না আছে চেহারায় কোনো জৌলুস, আর না আছে শরীরে কোনো ভদ্রনুচিত পোশাক। পরনে লুঙ্গি আর হাত কাটা পাঞ্জাবি, উস্কো খুস্কো চুল, মুখে না কামানো বেশ কয়েকদিনের দাড়ি। তবে মুখের মধ্যে দর্শনীয় ভাষা ভাষা দুটো চোখ আর খাড়ার মতো উদ্ধত নাক। কাকে চান? আপনারা কারা? আমরা ধীরেন সেনকে চাইছি। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমরা পুলিশের পক্ষ থেকে আসছি। যা বাবা, আমার ঘরে পুলিশ কেন রে ভাই? একবার ভেতরে যাওয়া যাবে? ভেতরে? শুধুমুধু আমার ঘরে পুলিশে কেন এন্টারটেইন করবো আমি? আমি কি চোর ডাকাত নাকি সন্ত্রাসবাদী? হ্যাঁ, তিথি সেন তো আপনারই মেয়ে। আরে হ্যাঁ, উনি কি বাড়িতে আছেন? ও তো রেগুলার এখানে থাকে না, থাকে দাদুর কাছে। কাকে আপনাদের ঠিক দরকার, ধীরেন নাকি তিথি? এসব প্রশ্নের উত্তর তো আর চৌকাঠের বাইরে দাঁড়িয়ে দেওয়া যায় না। ভেতরে বসে একটু কথা বলতে পারলে ভালো হতো। আপনার দেখে তো মনে হচ্ছে বেশ কেতাদার। তা গরিবখানার ছন্ন ছাড়া ঘরে কি আপনাদের বসতে ভালো লাগবে? হ্যাঁ, তাই আমি আমার মাতাল দাঁতাল লোক। চিন্তা করবেন না, আমাদের কটা জরুরি কথা আছে, বলেই চলে যাব। আসুন আসুন। ভেতরে গিয়ে যা দেখলো, সত্যি বসে আলোচনা করবার মতো পরিবেশ নয়, একেবারেই ছন্ন ছাড়া। পুরো বোহেমিয়ান ব্যাপার। একটা তক্তপোষ, পুরনো ময়লা চাদর, দলামলা বালিশ, তক্তার সামনে একটা টেবিল, টেবিলে 2 বোতল দিশি মদের বোতল, একটা জলের জাগ, গ্লাসের 3 ভাগ সাদা মদ, আর একটা প্লেটে কিছু চানাচুর, মদের চাট। একটা তেওড়া কাঠের আলমারিও রয়েছে। দেওয়ালের পেরেকে টাঙানো রয়েছে ময়লা একটা হাফ শার্ট আর ততোধিক ময়লা হলুদ রঙের ছোপ পড়া পাজামা। ধীরেন সেনই বলেন, একটি মাত্র চেয়ার, আপনারা আছেন দুজন। কোথায় কে বসবেন, কি করবেন ঠিক করে নিন। নীলদা তুমি বসো, আমি দাঁড়াচ্ছি। বসতে বসতে নীল বলল, মিস্টার সেন, অর্ব মুখার্জিকে তো আপনি চিনতেন, তাই না? ওকে চিনব না? ও এটাই তো আমার মালের পয়সা জোগাতো। আরে ভালো ছিল, কিন্তু চাইতে হতো না। যখনই আসতো অনেকক্ষণ ধরে বসে বসে কত গল্প করতো, আবার জ্ঞানও দিত। এত মদ খাওয়া ভালো নয় মশাই, হ্যাঁ। ওরাকে কমাবার চেষ্টা করুন। যাওয়ার সময় বেশ কিছু টাকা হাতে গুঁজে দিয়ে বলতো, এবারে কিন্তু শেষ। এবার তো সত্যিই সব শেষ হয়ে গেল। এবার কি হবে? এই সালান নেশার পয়সা জোগাড় করবো কোথা থেকে? হ্যাঁ, তাহলে তো আপনিও শুনেছেন অর্ব খুন হয়ে গেছে। তো বাতাসের আগে ছুটে আসে। আপনার সঙ্গে ওনার আলাপ হয়েছিল কি করে? বড় দয়ার প্রাণী ছিল মশাই। অন্য কেউ হলে গাড়ি নিয়ে উধা হয়ে যেত, কিন্তু ও সেটা করেনি। জানেন, আমার চিকিৎসার সব খরচ ওই দিয়েছে। সেটা চলে গেল। আরও একটা সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ হয়ে গেল। কীরকম? ও বলেছিল আমার মেয়েটাকেও বিয়ে করবে, প্রতিজ্ঞাও করেছিল। এত ভালো জামাই আর খুঁজলেও পাবো না। মাতালের মেয়েকে বিয়ে করবে কে বলুন তো? আমার মেয়েটার সত্যি বড় খারাপ। ছোটবেলা থেকেই নিজের মাটাকে আও পেল না। কিছুই জানে না এমন ভাব দেখেই নীল বলল, কেন? মাকে পাইনি কেন? এই হওয়ার জন্য যে জন্মায়,
সে কি আর মা হতে চায় হে? না কারো মা হওয়ার কোনো যোগ্যতা অর্জন করতে পারে। জানেন মশাই, আজ যে ভিখারিটাকে দেখছেন, একদিন সে ভিখারি ছিল না, 2 হাতে টাকা রোজগার করেছি। বিশ্বাস করে চন্দ্রার হাতে সব তুলে দিতাম। কি করে বুঝবো কালদাগিনীর বিষের ছোবল এত ভয়ঙ্কর? এই যে মদ, এই যে আজ আমাকে খাচ্ছে, এই মদের গ্লাস ওই একদিন হাতে তুলে দিয়েছিল। বাড়িতে নিয়ে আসতো কিছু ধান্দাবাজ লোককে, তার একজন হচ্ছে। থেমে গেলেন ধীরেনবাবু। এবার নীল প্রশ্ন করল, থামলেন কেন? বলুন, কে কে তিনি? একজন একজন ট্রেচার। প্রথমটা বুঝতে পারিনি, যখন বুঝলাম তখন আমি পথের ভিখিরি। চন্দ্রাকে বিশ্বাস করে আমার যা কিছু ব্যবসার মালকিন আমি করেছিলাম ওকে। তারপর একদিন মালকিন ফুরত, ততদিনে আমি বলি মাতাল হয়ে গিয়েছি। আর চন্দ্রা একজন মাতাল আর নিঃসঙ্গ মানুষের সঙ্গে ঘর করা যায় না। এই এই অজুহাত দেখিয়ে কোনো এক বাবুর হাত ধরে নিজের ছেলে আর মেয়েকে পথে বসিয়ে উঠা। চন্দ্রা দেবী এখন কোথায়? জানি না ধীরেন আবার মদের গ্লাসটা তুলে নিয়ে বলল, স্যার, বাংলা মাল আপনার চলবে নাকি? আমি খাই। বলেই এক চুমুকে অনেকটা গলায় ঢেলে নিয়ে মৌজানার জন্য মাথাটা ঝুঁকিয়ে দিলেন। কিছুক্ষণ পরই বললেন, আর কিছু জানার আছে? সেই লোকটি কে, যে আপনার ব্যবসা, ধনদৌলত এবং আপনার স্ত্রীর সাহায্যে বেমালুম হস্তগত করে নিয়ে গেছে? নিশ্চয়ই চেনেন তাকে। চিনি চিনি, খুব চিনি। খ্যাক খ্যাক করে বিশ্রী হেসে ফেললেন তিনি। এককালে আমার পেছনে ল্যাং ল্যাং করে ঘুরতেন শেয়ার মার্কেট বুঝতে, আর এখন আমার হাতের বাইরে, ধরার সময় কাছাকাছি নেই, তবে তাকেও আমি বাঁচতে দেব না। হাতি ফাঁকে পড়লে সামসিকিতেও লাতি মারে, কিন্তু সেও হাতি যখন ফাঁক থেকে মাথা তুলবে, হ্যাঁ সেদিন কি হবে সেদিন। বলেই সেই খ্যাক খ্যাক হাসি ছড়িয়ে দিলেন সারা ঘরে। দীপু ফিসফিস করেই বলল, আরে আর কতক্ষণ মাতালের প্রলাপ শুনবে? কিচ্ছু বেরোবে না এর কাছ থেকে, চলো। সে কথায় কান্না দিয়ে নীল জিজ্ঞাসা করল, ধীরেনবাবু, ওর বউকে কে মারতে পারে কোনো আইডিয়া আছে আপনার? আমি খড়কুনে মাতাল, হাতে টাকা এলে মাঝে মাঝে বেরোয় তড়িখানা থেকে দেশি মদের বোতল কিনতে। না কিছু টাকা আমাকে, তাই শোধ টোধ করতে পারবো না। মেয়েটাও আজকাল হাত গুটিয়ে নিয়েছে। তৃষ্ণার সময় তো আটকে আসে মশাই। দিন না কিছু টাকা দিবে? নীল দীপুর দিকে তাকালো। দীপু নির্বিকার। পকেট থেকে 2খানা 100 টাকার নোট ধীরেনের সামনে এগিয়ে দিয়ে বলল, আমার যে আর একটা খবর চাই। ছৌ মেরে টাকাটা নীলের হাত থেকে নিয়ে নিল সে। কি খবর চান বলুন? অরূপবাবু তো একটা মেয়ের সঙ্গে অ্যাফেয়ার চালিয়ে যাচ্ছিল, খবর রাখেন? আরে মশাই, এমন একজন সুপুরুষ শিক্ষিত মস্ত চাকুরে, তার পেছনে তো মেয়েরা ঘুরঘুর করবে। মেয়েরা উস্কুনে দিলে একটা ছেলে কতক্ষণ টিকে থাকে? হ্যাঁ, এটা জেনেও আপনার মেয়ের সঙ্গে অরূপর বিয়ে দিতে আপত্তি করেননি? আরে মশাই, সোনার বিস্কুটের গায়ে কি কাদা লাগে? ধুয়ে নেলাই আসলে সোনা। সত্যি ছেলেদের ওরকম একটু আধটু থাকে, পরে সালা সব কেটে যায়। আপনি কিন্তু নামটা বললেন না, যিনি আপনার অনেক কিছু কেড়ে নিয়েছে। কোনো লাভ নেই মশাই, সে সোরটার হাত অনেক লম্বা, তবে ভাতে নয় পাতে মারতে হবে স্যার। আমার মতাত ছোট হয়ে যাচ্ছে, এবার আপনারা আসুন। থ্যাংক ইউ ফর ইউর কন্ট্রিবিউশন। নীল আর দীপু বেরিয়ে এলো। রাস্তায় এসে দেখল নীলের মুখে এসেছে অসংখ্য কারিগরি আঁচড়। ভুরু এখন কুটিল।
অর্থাৎ তুমি এখন গভীর চিন্তাচ্ছন্ন। দীপুর রিমার্কস। একটু পরেইও বলল, তিথি মেয়েটার নাম্বার সম্ভবত বিকাশবাবুর কাছেই পাওয়া যাবে। তার মানে তোমার নেক্সট ভেঞ্চার তিথি সেন। নীলের মুখে তবুও কোনো শব্দ নেই। ওয়েল বাবা। অ্যাপয়েন্টমেন্ট করেই সুকিয়া স্ট্রিটের বাড়িতে হানা দিল নীলার দীপু। তিথি বাড়িতেই ছিল। খুবই সাদামাটা বাড়ি। তিথি থাকে দাদু দিদিমার সঙ্গে একতলায়। বাড়িটা বড়, কিন্তু কোনো জৌলুসের বালাই নেই। পুরনো বাড়ি যেরকমটা হয়। করোনাতেই হরিমাধব বাবু বেরিয়ে এলেন। বেশ বয়স্ক মানুষ। যতটা না বয়স্ক, চিন্তাভাবনা যেন বুড়াটে ভাবটাই প্রকট। কাকে চান? হরিমাধবের প্রশ্ন। আপনিই তো হরিমাধব মিত্র। আগে, কিন্তু আপনাদের তো ঠিক চিনলাম না। জানতে পারবেন। তিথি সেন তো আপনারই নাতনি। হ্যাঁ। ওনার সঙ্গে আমার ফোনে অ্যাপয়েন্টমেন্ট করা আছে, যদি একটু ডেকে দেন। অপেক্ষা করুন, ডেকে দিচ্ছি। একটু পরেই তিথি এসে হাজির। মাত্র কয়েকদিনের ওর জৌলুসটা অনেকটা ম্লান হয়েছে। মুখে বিমর্ষতা। ক্লিশ হাসি এসে বলল, আসুন আঙ্কেল, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। ভেতরে নিয়ে গিয়ে বসালো। ঘরের ভেতরে তখন আর কেউ ছিল না। নীল বেশ সহানুভূতির স্বরেই বলল, তোমাকে দেখে তো খুব ক্লান্ত মনে হচ্ছে। পড়বর জন্য? বিষণ্ণতা ফুটে উঠল তার মুখে। বিষণ্ণতার মধ্যেও ফুটে উঠল বিরক্তি। তবুও বলল, আঙ্কেল, তথাকথিত প্রেমে আমার কোনোদিনই কোনো অ্যাটাচমেন্ট ছিল না। আর আমার এই মনোভাবের উৎস হচ্ছে আমার মায়ের বেইমানি, আমার নিরীহ বাবার সঙ্গে। পারতপক্ষে আমি ছেলেদেরকে এড়িয়েই চলতাম। তবু অর্ব আমার মনে বিশ্বাস এনেছিল। ওর ভালোবাসাটাকে আমার সত্যি মনে হয়েছিল। কিন্তু আমার সঙ্গে কেন বেইমানি করলো? ও তো বলেছিল কোনোদিনও কোনো মেয়ের সঙ্গে ওর কোনো সম্পর্কই ছিল না। তারপর একদিন হঠাৎই শর্মিলার সঙ্গে দেখা, আর তখনই জানতে পারি ওর ওই সাদা আর স্বচ্ছ মুখের আড়ালে লুকিয়ে আছে একটা কুৎসিত মুখোশ। আগা গোড়া আমাকে এইভাবে মিথ্যে কথা বলে গেল, আমার সঙ্গে প্রেমের নাটক করলো। মদের টাকার জোগান দিয়ে আমার বাবাকে হাতের মুঠোয় নিয়ে এসেছিল। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, নিয়ে গিয়েছিল ওর মায়ের কাছে। ওর মা মানুষটা কেমন? চোখ বুজিয়ে কিছুক্ষণ চুপ করে রইল তিথি। তারপর ধীরে ধীরে বলতে থাকলো, অর্ব ওর মায়ের সঙ্গে আলাপ করিয়ে দেবার পর উনি বলেছিলেন, অর্বকে তোমার খুব ভালো লাগে, তাই না? আমি বলেছিলাম, হ্যাঁ তা লাগে। মা বলেছিলেন, অর্ব তোমায় বিয়ে করতে চায়? বলেছিলাম হ্যাঁ। তারপর মিষ্টি আনার ছুতোয় অর্বকে ওর মা বাহিরে পাঠিয়ে দেন। তারপর ওর মা বলেন, অর্বকে তুমি কতদিন চেনো? মাস 6 হবে। এত তাড়াতাড়ি ওকে তুমি চিনে ফেলেছো? একটু অবাক হয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম, মাসিমা এমন কথা কেন জিজ্ঞেস করছেন? একটা মানুষকে, মানে যার সঙ্গে তুমি তোমার জীবন বাঁধার সিদ্ধান্ত নিচ্ছ, তার সব কিছু জানবে না? একটু হোঁচট খেয়েছিলাম। তারপরই মনে হয়েছিল মাসিমার হয়তো আমাকে পছন্দ হয়নি, তাই আমাকে এইসব প্রশ্ন করে যাচাই করতে চাইছেন। কিন্তু আমি কিছু বলার আগেই উনি জিজ্ঞেস করেছিলেন আমার বাবার নাম কি, কোথায় থাকি। আমার মায়ের প্রসঙ্গও তোলেন। মায়ের ব্যাপারে খুব একটা সদুত্তর আমি দিতে পারিনি। শুধু বলেছিলাম আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে। এমনি আরও অনেক প্রশ্ন উনি আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেছিলেন। কেবল আসার সময় বলেছিলেন, এত বড় একটা ডিসিশন, কিন্তু করে ফেলার পর ভাববার কিছু থাকে না। ভাবো তিথি, ভালো করে ভাবো। এটা আদেশ নয়, এটা আমার সতর্কতা। সত্যি কথা বলতে আমি সেদিন খুব পাজলড হয়ে যাই। দোনামোনা অবস্থায় আমি বাড়ি ফিরে আসি। তারও বেশ কয়েকদিন পর একটি অপরিচিত মেয়ের সঙ্গে আমার দেখা হয়। তার নাম শর্মিলা ঘোষাল। তার মুখে আমি যা শুনলাম, আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ল। শর্মিলার বক্তব্য? ঠিক যে যে কথাগুলো অর্ব আমায় বলেছিল, শর্মিলার কথাগুলো শুনে মনে হয়েছিল কেউ যেন আমাকে সেই ডায়লগগুলোই ট্র্যাক ব্যাক করে আবার আমায় শোনাচ্ছে। শর্মিলা
এমন কথাও বলে ওর সঙ্গে নাকি তার শারীরিক সম্পর্কও ছিল, বোধহয় আমার সঙ্গে মেশার পরেও ছিল। ওর বাবা মা তো ধরেই নিয়েছিলেন অর্ব শর্মিলাকেই বিয়ে করছে। আঙ্কেল, অর্ব আজ আর নেই। ওর মৃত্যুতে আমি শক্ত, তবে ঈশ্বরকে অনেক ধন্যবাদ, আমি একটা চরম জায়গা থেকে নিজেকে ফিরিয়ে আনতে পেরেছি। বোধহয় মাসিমা আমায় অ্যালার্ট করতেই চেয়েছিলেন। এ নিয়ে অর্বর সঙ্গে কোনো কথা হয়নি, কোনো প্রশ্ন তোলনি? সেই সময় তো পাইনি। যেদিন আমি সব কিছু জিজ্ঞেস করব ভেবেছিলাম, সেদিনও ফোন করে জানায় ও বিশেষ কাজের জন্য 2 দিন বাইরে যাচ্ছে, ফিরে এসে সব কথা হবে। না, আর তো ফিরে আসেনি ও। যখন দেখলাম গাড়ির বনেটের নিচে ওর বডিটা রক্তাক্ত অবস্থায় আটকে ছিল, একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নটা সেদিনই ভেঙে গেছে। স্বপ্নগুলো তো কখনো সত্যি হয় না। তা কে ওকে মারতে পারে বলে তোমার ধারণা? শর্মিলা, আউট অফ জেলাসি? হতে পারে। সেই একই কারণে তুমিও তো মারতে পারো। পারি, এটা তো খোঁজার দায়িত্ব আপনার আঙ্কেল। তোমার দাদুকে একবার ডেকে দাও তো। হরিমাধবের কাছ থেকে নতুন কোনো সংবাদ পাওয়া গেল না, তবে উনি খুবই ক্ষুব্ধ ওনার মেয়ের ওপর। কাকে সন্দেহ হয় এমন কথা জিজ্ঞাসা করায় হরিমাধব যার নাম বললেন সেটা শুনে নীল আর দীপু যুগপৎ খানিকটা যেন চমকেই উঠেছিল। কিন্তু কারো সন্দেহ এক জিনিস, আর সেটা প্রমাণ করা আর এক জিনিস। মুম্বাইয়ের ফ্ল্যাটে বসে শতদ্রু আর চন্দ্রা সেন রায় বেশ উত্তপ্ত এবং উত্তেজিত। মাত্র কয়েক মাসেরই বিয়ে তাদের, কিন্তু এই কয়েক মাসের মধ্যে যেন একটা চির ধরে গেছে শতদ্রু রায়ের মনের মধ্যে। একটা সন্দেহ তাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছিল। কোনো মতেই তিনি অর্ব রায়ের বীভৎস মৃত্যুটাকে মেনে নিতে পারছিলেন না। সর্বদাই মনে হচ্ছিল 27-28 বছরের অর্ব রায়ের সঙ্গে কার কি এমন শত্রুতা থাকতে পারে যার জন্য তাকে অকালে চলে যেতে হবে, তাও কোনো স্বাভাবিক মৃত্যু নয়। যখন একাই থাকেন তখন অনেক চিন্তাভাবনা তাকে ঘিরে ধরে। হ্যাঁ, জীবনে অনেক কিছু অন্যায় কাজ করেছেন তিনি। প্রায় রেজের অবস্থাতেই নিজের বিয়ে করা স্ত্রীকে ডিভোর্স দিয়ে চলে এসেছিলেন। না, সেখানেও সন্দীপাও তাকে ভালোবেসেই বিয়ে করেছিল। সন্দীপা জানতো তার সামর্থ্যের কথা, জানতো সে যাকে বিয়ে করেছে তার কোনো সঙ্গতি নেই ধনী দুলালকে সুখে রাখার মতো। অবশ্য প্রথম প্রথম শ্বশুরমশাই তাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করেছিলেন তার ব্যবসার জন্য, কিন্তু কোনো কিছুই ঠিকঠাক চলছিল না। যেটাতেই হাত দিচ্ছিলেন সবটাই যেন ফ্লপ হয়ে গিয়েছিল। তারপর রেস, জুয়া ইত্যাদি করে লাখ ট্রাই করতে চেয়েছিলেন, কিন্তু সেখানেও কেবলই লস। তারপর ভিড়েছিলেন শেয়ার মার্কেটে। শেয়ার মার্কেটের কিছুই তেমন বুঝতেন না। কখন ধরতে হয়, কখন রাখতে হয় এবং কখন ছেড়ে দিতে হয় সবই ছিল তার জ্ঞান সীমার বাইরে। না, সেখানেও ধরাশায়ী। ভাগ্য যেন কিছুতেই তাকে সঙ্গ দিচ্ছিল না। আর ফ্রাস্ট্রেশন যখন চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছিল তখনই তিনি মদ খাওয়া শুরু করেছিলেন। তারপরই এক চক্রের সঙ্গে যুক্ত হয়ে যান, উইমেন ট্রাফিকিং। সুদর্শন সুপুরুষ শতদ্রু রায় বরাবরই ছিলেন রমণী বল্লভ, আর সেই সুবাদেই সন্দীপ আসে তার জীবনে। ভেবেছিলেন এক ধনী কন্যাকে বিয়ে করতে পারলে ভাগ্যের চাকাটা ঘুরে যেতে পারে। সন্দীপা মজে ছিল তার ভুবনমোহন হাসি আর অনিত্য সুন্দর রূপে। কথাবার্তায় চালচলনে তিনি খুবই স্মার্ট অ্যান্ড ইয়াং রোমিও, কিন্তু অচিরেই প্রমাণ হয়ে গিয়েছিল যে তিনি একজন মাকাল ফল। তারপর অর্বের জন্মের কিছুদিন পরই তার যেন কিছু অনৈতিক কাজকর্মের জন্য তিনি পুলিশের হাতেও ধরা পড়েছিলেন। কিন্তু যেই মুহূর্তে সন্দীপা জানতে পারে তিনি সন্দীপার বাবার ব্যবসাটি হস্তগত করার তালে ঘুরছেন এবং তার বাবার নামে প্রচুর টাকা বাজারে ধার করেছেন, অবস্থা তখনই সংকটে ওঠে যখন সন্দীপার বাবার কাছে এসে কিছু লোক সুদের টাকা চাইতে শুরু করল। যদিও সন্দীপার বাবাই সবকিছু ধার দেনা মিটিয়ে দিয়েছিলেন, কিন্তু তারপরে শ্বশুরের ভিটে মাটি থেকে ঘর জামাইয়ের গলা ধাক্কা খাওয়া এবং জোর করেই তাকে ডিভোর্স পেপারে সই করিয়ে নিয়েছিলেন সন্দীপার বাবা। এর পরের কাহিনী লতাপাতায় বহু বিস্তৃত।
এর মধ্যে অনেক মেয়েকেই ট্র্যাপে ফেলে তাকে ব্ল্যাকমেলও করা শুরু করেছিলেন। বেশ কিছু টাকাও তার হাতে এসেছিল। টার্গেট করেছিলেন ফিল্ম লাইনে আসার, কিন্তু সেখানেও তো বহুত টাকার দরকার। আর ঠিক তখনই আলাপ হয়ে যায় চন্দ্রা সেনের সঙ্গে। চন্দ্রা তখন স্বপ্ন দেখছে ফিল্ম লাইনে কেরিয়ার করার। আলাপ হয় তার সঙ্গে, শিয়ানে শ্যানে মিল। শুরু হয় প্রথম পর্বের খেলা। ধান্দা দুজনেরই ছিল, সুযোগ একটা এসে গেল। তিনি জানতে পেরেছিলেন চন্দ্রার স্বামী ধীরেন সেন বেশ অর্থবান স্বামী, অনেকগুলো ব্যবসা এক হাতেই সামলান। ধীরেন সেন যদিও সমস্ত ব্যবসার চাবিকাঠি এবং পূর্ণ অংশীদারিত্ব তুলে দিয়েছিলেন চন্দ্রার হাতে। চন্দ্রাকে তিনি ভালোবাসতেন, বিশ্বাসও করতেন। কিন্তু চন্দ্রা যখন তার প্রেমে হাবুডুবু খেয়ে চলেছে, ধীরেন সেনের বিশেষ নিষেধ থাকা সত্ত্বেও চন্দ্রা ফিল্মের লাইনে পুরোপুরি তার কবজায় চলে এসেছিল। একদিন চন্দ্রাই আলাপ করিয়ে দেয় ধীরেনের সঙ্গে। ধীরেনের মদ্যপানের শুরু সেই তখন থেকেই। শতদ্রু রায় তার পরিত্যক্ত গ্লাসটা আবার ভরে নেন। চুমুক দিতে দিতে স্মৃতির পাতা ওল্টাতে থাকেন তিনি। জালিয়াতি, বিরাট জালিয়াতি, পুকুরও চুরি বলা যায়। একদিন দেখা গেল ধীরেন সেন বড় মদ্যপ হয়ে গেছেন, ব্যবসাপত্র সেভাবে দেখতে পারছেন না। আর এই সুযোগে চন্দ্রা, দুজনের করিশ্মায় ধীরেন প্রায় দেউলিয়া। তারপরেই চন্দ্রা ধীরেনের বিবাহ বিচ্ছেদ। সব হারানো পাল মাতালকে নিয়ে কি আর সংসার করা যায়? একদিন দেখা গেল চন্দ্রা দেবীর ছেলে আর মেয়েকে ধীরেনের জিম্মায় রেখে নিরুদ্দেশ শতদ্রু রায়ও। শতদ্রু রায়ের আজ মনে হচ্ছে সবকিছু যেন ভোজবাজির মতো হয়ে গেছে। তার উত্থানের মূলে ছিল চন্দ্রা। ধীরেন সেনকে ছিবড়ে করেই তার হাত থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু তখনও তার ভাগ্যের সঙ্গে লড়াই পর্ব চলছে। পাড়ি দিলেন মুম্বাই, আর চন্দ্রা রয়ে গেল এক প্রডিউসারের রক্ষিতা হয়ে। চন্দ্রা যখন কলকাতায় একটু নামডাক করেছে, ওদিকে মুম্বাইয়েও তার ভাগ্য ফিরেছে। চন্দ্রাকে কিন্তু সে ভোলেনি। তাকে কলকাতা থেকে তুলে নিয়ে গেলেন মুম্বাই। তারপর চন্দ্রা হলো টিভি আর্টিস্ট, আর শতদ্রু রায় হলো প্রডিউসার। দুজনেই ভুলে গেলেন তাদের অতীত। শতদ্রু রায়ের আজও মনে আছে। সত্যি কি তিনি সব ভুলে যেতে পেরেছেন? নইলে সেই ফুটফুটে ছোট্ট অর্বের মৃত্যু কেন তাকে প্রতিনিয়ত হার্ট করে চলেছে? কেন সেই বাচ্চা ছেলেটার মুখ তার চোখের সামনে ভেসে উঠছে? অনেকবারই মনে হয়েছে ছোট্ট অর্বকে একবার দেখে আসে, একবার কোলে নিয়ে খুব আদর করে। যতই হোক, অর্ব তো তার আত্মজ, কিন্তু তাকে মেরে ফেললোটাকে। চিন্তায় ব্যাঘাত ঘটে। কদিন ধরে দেখছি তুমি বেশ আনমনা। কার কথা ভাবছ? আবার কি নতুন কোনো সখী এসেছে নাকি? সেটা কিন্তু আমি সহ্য করব না। তোমারও অতীতে কলঙ্ক আছে, আমারও আছে। সব ভুলে নতুন করে আমরা শুরু করেছি। এবার যে সন্তান আমার গর্ভে আসবে, সে কিন্তু তোমার আমার সন্তান। আমরা তাকে অনেক যত্ন করে মানুষ করব। তা নয় তুমি এখন অন্য কারো কথা ভেবে চলেছ। বলবে তোমার কি হয়েছে? সরাসরি তাকালেন শতদ্রু চন্দ্রার দিকে, তারপর জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যিই ভুলে গেছো তোমার ছেলে আর মেয়েকে? সে কবেই। তাদের না ভুললে কি আমরা নতুন করে শুরু করতে পারতাম? তুমিও তো ভুলে গেছো। না, আমার একমাত্র ছেলেকে আমি কোনোদিনও ভুলতে পারিনি। ভেরি ব্যাড অফ ইউ। পুরনো স্মৃতি নিয়ে রোমন্থন করায় এক ধরনের সুখ পাওয়া যায়, কিন্তু সেটা কখনোই জীবনে ফিরে আসে না। তাকে না ভুললে জীবন থেমে যায়। আমার জীবন আমি থামাতে চাই না। আমার আমার ছেলেকে কে মেরেছে চন্দ্রা? কে মেরেছে? কে মেরেছে বলো? অদ্ভুত প্রশ্ন। তবে তোমার ছেলে তো তোমার জিন থেকেই এসেছে। বাপের রক্তের বিষটা তো ওর মধ্যেই থাকবে। যৌবনে তুমি যেমন লম্পট চূড়ামণি ছিলে, সে যে তার চেয়ে কিছু আলাদা হবে এমনটা তো হয় না। দেখো কোথায় কাকে কখন ফাঁসিয়েছে। তারাই হয়তো অনার কিলার দিয়ে শেষ করে দিয়েছে। এটা এটা তুমি জানলে কি করে? হ্যাঁ, তুমি জানলে কি করে? অ্যাজিউম করতে পারি। অ্যাজিউম করতে পারো নাকি?
হোয়াট ডু ইউ মিন? আমি তোমার ছেলেকে সরিয়ে দিয়েছি? তোমাকে কোনো বিশ্বাস নেই। কি বললে? একজন নির্দোষ মানুষকে ঠকিয়ে তাকে পথে বসিয়ে নিজের দুটি সন্তান থাকা সত্ত্বেও যখন তুমি সব কিছু ভুলতে পারো, অন্যের শয্যাশায়িনী হতে যার কোনো দিনও দ্বিতীয়বার ভাবতে হয়নি, এমনকি আমাকে বিয়ে করার সময়ও যার ক্ষণিকের জন্য হলেও একজনের রক্ষিতা হতে দ্বিতীয়বার চিন্তা করতে হয়নি, সে মেয়ে পারে না এমন কোনো কাজ আছে নাকি? এসবই ছিল তোমার ষড়যন্ত্র। পারো নাকি অস্বীকার করতে? পারো নাকি নিজের মোহজালে আমাকে জড়িয়ে আমার ঘর ভাঙার খেলায় তুমি কি নীরব দর্শকের ভূমিকায় ছিলে? এমনকি আমি চেয়েছিলাম মেয়েটাকে নিয়ে এসে আমার কাছে রাখি। করনি আপত্তি? ওই ভুজ থাকার পরামর্শ কে দিয়েছিল? কারণ তখন তুমি মুম্বাইতে আখের গোছাচ্ছ। মনে পড়ে না নাকি সেসব কথা? তোমার চোখের আলোয় কোনো মোহ আছে, আমি তা থেকে বেরোতে পারিনি। মনে হয়েছিল কাবাব মে হাড্ডি রাখার কোনো মানেই হয় না। কি জানি সেটাই হয়তো আমার মস্ত বড় ভুল কিনা। তাহলে আজ আর এত ছেলেকে নিয়ে ভাবছো কেন? তাকেও যদি নিজের কাছে আনতে, সেটাও তো কাবাব মে হাড্ডি, দুধে গোচনা, সব ছানা কাটা হয়ে যেত। যে ছেলে নিয়ে দরদ উতলে উঠছে, সেও কি তোমার সব কিছু মেনে নিত? বরং আমার মতো সব কিছু ভুলে যাও। আমার এখন নিরুপদ্রব জীবন, যে কদিন বাঁচি হেসে খেলে বাঁচি। তোমার মেয়ে বা ছেলে এখন কোথায়? ওদের দাদু দিদিমার চিঠি থেকে যতদূর জানি, ছেলে এখন কলকাতার বাইরে, বোধহয় কোথাও চাকরি টাকরি পেয়েছে। আর মেয়ে নাকি কার সঙ্গে প্রেম করছে। ভালোই আছে, চিন্তা করার দরকার নেই। একটা কথাই আমি শিখেছি, এই জগতে কেউ তোমার নিজের নয়। স্ত্রী, পুত্র, কন্যা, স্বামী, আত্মীয়জন, মৃত্যুর পর কেউ কারোর থাকে না। শতদ্রু, অত কিছু ভেবো না। অত কিছু ভাবলে লাইফটা হেল হয়ে যাবে। রিল্যাক্স করো, রিল্যাক্স। আচ্ছা, তুমি যদি হঠাৎ শোনো তোমার যুবতী মেয়েকে কয়েকজন লোক ভাবে খুন করেছে, তোমার বোধহয় একটু অনুতাপ হবে না, তাই না? তুমি কি ভেতরে ভেতরে তেমন কিছু করার ধান্দায় আছো নাকি? কোনো অনুতাপ হবে না বলছো? তাপ, অনুতাপ, আক্ষেপ, বিক্ষোভ, এসব কবি ভাষাগুলো আমার মনে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি করে না। ওসব আমার ভাবনাতেই আসে না। বলতে পারো আমি খুব নিষ্ঠুর আর ভাবাবেগহীন বাস্তববাদী মহিলা। আমায় ভয় দেখিয়ে কোনো লাভ নেই শতদ্রু। নাও, আর একটু খেয়ে নাও। ডিনারটা ততক্ষণে রেডি হয়ে যাবে। গেট আপ মাই ডিয়ার, গেট আপ। হাজার ভাবলেও তোমার ছেলে আর কোনোদিনও ফিরে আসবে না। অ্যান্ড ইট ইজ রিয়ালিটি। নীলের মুখে সব কিছু শোনার পর বিকাশ তালুকদার বললেন, এক ফুল দো মালি। পূর্ব রায়ের দুপাশে দুই নায়িকা, একজন শর্মিলা, অন্যজন তিথি। এদের যে কেউ একজন উর্বকে কিন্তু খুন করতে পারে। তারপরও মনে হচ্ছে যে এইভাবে কি কোনো মেয়ের পক্ষে কাউকে খুন করা সম্ভব? দুজনকেই দেখেছি, খুব একটা তগদ্দার মেয়ে নয়। দীপু ফস করে বলে উঠল, কোনো ভাড়াটে খুনে দিয়েই তো কাজটা করাতে পারে। একটা অসুবিধা আছে। অসুবিধা কিসের? পয়সা। না, পয়সা নয়, টাকা। আর সেটা বেশ বড় অ্যামাউন্টে। মিনিমাম $1,00,000 না দিলে মনে হয় না কোনো কন্ট্রাক্টর কিলার যে এসব কাজ হাতে দেবে, যেটা ওই দুই মেয়ের কারত্বের সাধ্যের মধ্যে নেই। কি ব্যানার্জি সাহেব, আপনি কি ধ্যানমগ্ন না মৌন নিয়েছেন? বাঁতুল প্রশ্নের উত্তর না দিয়ে নীল বলে, তালুকদারবাবু, আমার কয়েকটা সোজা প্রশ্নের সোজাসাপটা উত্তর দিন তো। তিথি সেনের বাবার নামটা কি? কেন ধীরেন সেন? ওনার একদা স্ত্রীর নামটা মনে আছে? হ্যাঁ, তিথি বলেছিল চন্দ্রা সেন। ওয়েল, অর্বু রায়ের মায়ের নাম কি? সন্দীপা রায়। কী করে জানলেন? নেম প্লেটে লেখা ছিল। বেশ, আর কি প্রশ্ন? অর্বু রায়ের বাবার নামটা কি জানেন? জানতে হবে। অর্বু রায়ের মিসিং মোবাইলটার কোনো ট্রেস করা গেছে? নাম্বারটা জেনেছি তিথি সেনের কাছ থেকে, থানায় রেকর্ড আছে।
থানায় থাকলেই হবে, ট্র্যাকিংয়ে ফেলুন। ওই নম্বরে আমরা ডায়াল করেছিলাম, সুইচ অফ। তাহলে তো খোঁজ পাওয়া যায়। আচ্ছা, লাস্ট লোকেশনটা কি শো করছে? মানে সেদিন গাড়ি নিয়েও কোথায় কোথায় গিয়েছিল? তিথি সেনের বাড়ি যায়নি, 2 দিনের জন্য নাকি বাইরে কোথাও যাবে। কোথায় গিয়েছিল? কার ডাকে গিয়েছিল? অফিসে খোঁজ নিন, তারা কি কোথাও পাঠিয়েছিল? হঠাৎ সে মধ্য কলকাতার হরিশ শিকদার পথে যাবে কেন? নিজের ইচ্ছা এসেছিল নাকি তাকে কেউ নিয়ে এসেছিল? এবং সে কে? বাবা, আপনি তো এক জাহাজ প্রশ্ন করে দিলে। এতেই হাল ছাড়লেন? আরও অনেক প্রশ্নের জবাব তো পেতে হবে। মিসেস সন্দীপা রায় একটাই কথা বলছিলেন, পাপ। কার পাপ আর কিসের পাপ? উনি কি কিছু গেস করেছিলেন? এমনটাই একদিন হতে পারে। কি হতে পারে? ওর খুন, নাকি অন্য কোনো কিছু বিপদের আশঙ্কা করেছিলেন? আরও একটা কথা, রাখার লোকটা অনেক কিছু চেপে গেছে, এই পরিবার সম্বন্ধে অনেক কিছুই জানে, আর কি গোপন তথ্যও জানে। এই খুনে কি ওর কোনো পরোক্ষ হাত আছে, যেটা বাইরে থেকে মোটেই বোঝা যাচ্ছে না? অনেক প্রশ্ন, এইসব উত্তরগুলো যে পেতে হবে তালুকদার বাবু। আপনি কি করতে বললেন? সর্বপ্রথম আপনাকে খুঁজে বার করতে হবে ওর মোবাইলটা কোথায় আছে, শেষবার ও কার সঙ্গে কথা বলেছিল। কেউ যদি ওকে ডেকে নিয়ে যায় তবে তার ফোন নাম্বারটা কি? একটা কাজ করুন, ফোনের ট্র্যাকিংটা যেমন দরকার তেমনই EMEI নাম্বার থেকে জানুন এবং খোঁজ নিন। যদি খোঁজ পাওয়া যায় টাওয়ার লোকেশনটা কোথায়, অনেক কিছুই হয়তো বেরিয়ে আসবে। অ্যাট দ্য সেম টাইম চন্দ্রাদেবী এবং ওর বাবারও হোয়ার অ্যাবাউটস। কিন্তু তারা তো মুম্বাইতে থাকেন। তারাও তো কন্ট্যাক্ট কিলারের সাহায্য নিতে পারে, টাকার অভাব তো তাদের নেই। কিন্তুটা কি? এই খুনে তাদেরও হাত থাকতে পারে বলছেন, কিন্তু তাদের মোটিভ এই মুহূর্তে বলাটা শক্ত। আপনি কি ব্যানার্জি সাহেব কাউকে সন্দেহ করছেন? অনেককেই, কাকে নয়। এই প্রথমেই ধরুন না তিথি সেন। কেন? স্বপ্নভঙ্গ। যাকে আপন করে নিতে চেয়েছিল সে প্রতি মুহূর্তে অনেক মিথ্যে কথা শুনেছে ওর কাছ থেকে। রাগ বা ঘৃণা, দুটোই তো মোটিভের কারণ হতে পারে। তারপর শর্মিলা ঘোষাল, শুনেছি তার সঙ্গে দৈহিক সম্পর্কও তৈরি হয়েছিল। এবারও কি কোনো মোটিভ থাকে না? আর শর্মিলার ভাই আভোগ ঘোষাল, ওর ওপর তার তো প্রচণ্ড রাগ। প্রথমত তার বোনকে ঠকানো হয়েছে, দ্বিতীয়ত সে ওর কাছে একটা চাকরি চেয়েছিল। তার ধারণা ওর চেষ্টা করলে দিতে পারত, কিন্তু দেয়নি। শুধু এই কারণে? অনেক ছোট্ট কারণেই অনেক কিছু হতে পারে। আমি কেবল প্রত্যেকটা চরিত্রের সম্ভাব্য মোটিভের কথাটাই আলোচনা করছি। বেশ, আর কি কি আছে? প্রদোষ সেন, তিথির দাদা, ধীরেন সেন, তিথির বাবা, এরাও পারেন বই কি। সেটা কোথায়? জানি না, তবে খোঁজ নিয়ে দেখতে হবে। তবে ধীরেন সেনের পক্ষে একে তো মাতাল, দিনরাত মদ খেয়ে পড়ে থাকে, তার উপরে ওই বয়স হয়েছে। ওই নড়বড়ে শরীর নিয়ে একটা জোয়ান ছেলেকে ওইভাবে মার্ডার করাটা কি সম্ভব? আপনি বলতে পারেন হায়ার্ড কিলার দিয়ে সে হত্যাটা করিয়েছে, কিন্তু লোকটার না আছে কোনো অর্থবল আর না আছে কোনো বাহুবল। তাছাড়া আমি যতদূর শুনেছি লোকটার খাওয়া বা মদের জন্য অর্থ সাহায্য করত ওর্ব আর তিথি। যে গরু সময় মতো দুধ দেয় তাকে কি কেউ হুটহাট করে খুন করে? জানি না, আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা ব্যানার্জি সাহেব, আপনি একবার রাখালের নাম বলেছিলেন, বাড়ির অনেক খোঁজখবর ওই রাখে, তাকে কি সন্দেহের তালিকায় রাখা যায়? আপাত দৃষ্টিতে ওর কোনো উদ্দেশ্য বোঝা যাচ্ছে না। ওর্বকে মেরে ও কতটা লাভবান হবে সেটা বোঝা যাচ্ছে না। অবশ্য লোকটা গরিব মানুষ, টাকার লোভ করলেও করতে পারে। তবে ওর বউটাকে এক পলক দেখেছিলাম, বাদ দেওয়া যেতে পারে। তবে রাখালের কোনো বদমতলব থাকলে সেটার খোঁজও রাখতেই পারে। সন্দীপা দেবী বাদ, কারণ ডিভোর্স হয়ে যাওয়ার পর ওনার একমাত্র অবলম্বন ছিল ওই ওর্বরায়। বৃদ্ধার আর কেউ নেই এই সংসারে। না, ওকে বাদই রাখছি। কিন্তু ওনার মুখ থেকে একটা শব্দ বেরিয়েছিল, পাপ, যেটা জানতে পারাটা এই প্রায় দুর্বোধ্য কেসের পক্ষে অনেকটাই সূত্র এগিয়ে দিতে পারে। আপাতত উনি যে অবস্থায় আছেন
মনে হয় না এখনই উনি কোনো গোপন পাপের সম্বন্ধে কোনো আলোকপাত করতে পারবেন। তাহলে আমরা যে তিমিরে সেই তিমিরেই ঘুরপাক খেয়ে যাব? একজন এক্সপেরিয়েন্সড পুলিশ অফিসারের মুখে এসব কথা কিন্তু মানায় না। সূত্র তো আমাদের একটা খুঁজে পেতেই হবে। আপনি কয়েকজনের উপর একটু নজরদারি চালান। আপনার সোর্সদের বলে দিন তিথি সেন, শর্মিলা ঘোষাল, আভোগ ঘোষাল, আর খবর নিন প্রদোষ সেনও কোথায় আছে। আর মোবাইল ট্রেসিংয়ের ব্যাপারটা একটু জোর দিন, বিশেষ করে ওর লাস্ট কলটা কার কাছ থেকে এসেছিল বা কাকে ফোন করেছিল। ঠিক আছে, আমি সব খবর নিচ্ছি, আপনিও ভাবুন। একটা না একটা জায়গায় তো ঠিকই পৌঁছাবো। বিকাশ তালুকদার টেবিলের ওপর খোলা অবস্থায় ফেলে রেখেছেন ফরেন্সিক রিপোর্ট। একবার পড়া হয়ে গিয়েছে। আবারও ঝুঁকে পড়লেন। অর্বু রায়কে গাড়ি সমেত কোনো নির্জন জায়গায় ডেকে নিয়ে যাওয়া হয়। মাথার পেছনের দিকে গভীর ক্ষত, প্রচুর রক্তপাত হয়। তারপর পেছন থেকে কোনো এক শক্ত দড়ি দিয়ে তাকে ফাঁস দিয়ে দম বন্ধ করে মারা হয়। স্ট্র্যাঙ্গুলেশন। খুনটাকে অন্য রং চাপানোর জন্য অধিক রাতে তার দেহটাকে নিয়ে আসা হয় হরিশিকদার পথে। একজনের দ্বারা এ কাজ হতো না, অতএব ধরা যেতে পারে দুজন লোকের কাজ এটি। তারা ধরাধরি করে ডেড বডিটা নামিয়ে নিয়ে আনে। তারপর বনেট ওপেন করে তার মধ্যে পিঠ পর্যন্ত বডিটা ঢুকিয়ে দিয়ে সজোরে বনেটে চাপা দেওয়া হয়। সিম্পল কেস অফ মার্ডার। সেদিন নীল ব্যানার্জি প্রত্যেকটা চরিত্রের বিশ্লেষণ করছিলেন, কার কি মোটিভ রয়েছে। তবে একটা ব্যাপার কিন্তু মোটামুটি পরিষ্কার, অনৈতিক লাভালাভির ব্যাপারটাই এখানে খুব একটা জোরদার নয়, বরঞ্চ বিশ্লেষণে যেটা উঠে আসছে সেটা হয়তো কোনো প্রতিহিংসা, নয়তো জেলাসি, অথবা পূর্বের কোনো শত্রুতার আফটার এফেক্ট। এমনকি সাদা চোখের সমস্ত ব্যাপারটাই ধোঁয়াশা। প্রেম ঘটিত কোনো কথা হলে তিথি হতে পারে অথবা শর্মিলা হতে পারে। মেয়েগুলো নিজেরা চেষ্টা করলেও এ ধরনের ঝঞ্ঝাটে ক্রাইম তারা করে উঠতে পারবে না। নিশ্চয়ই এর মধ্যে কোনো পুরুষের হাত রয়েছে, অথবা কোনো সিরিয়াল কিলারকে দিয়ে হত্যাকর্মটা সাধন করা হয়েছে। কিন্তু এ ধরনের মার্ডারে সুপারি কিলারকে যে পরিমাণ টাকা দিতে হয় সেটা জোগাড় করা দুটো মেয়ের পক্ষেই সম্ভব নয়। মিস্টার ব্যানার্জির সেরকমই ধারণা। কিন্তু টাকা খরচ করে খুন করাবে সেই ব্যক্তি কী হতে পারে, মাথায় কিছুই ঢুকছিল না। এমন সময় নতুন আইএস নিখিল রঞ্জন সামনে এসে দাঁড়ালো। ওকে দেখেই বিকাশ বললেন, ওর যে মোবাইলটা পাওয়া গিয়েছিল সেখান থেকে কি কোনো হদিশ মিলেছে? স্যার, ট্র্যাকিং নিউজ যেটা জানাচ্ছে ওনার লাস্ট কল ছিল তিথি সেনের কাছে। ইনকামিং কল আছে স্যার, একই নাম্বার থেকে দুবার কল করা হয়। সে নাম্বারগুলোর হোয়ার অ্যাবাউটস? আপাতত নাম্বারটা সুইচড অফ, তবে মৃত্যুর দিন ওই নাম্বার থেকে একবার কল এসেছিল বিকেল 5টা নাগাদ। টাওয়ার লোকেশন? গঙ্গার ধারে, আউটরাম ঘাট। আর সেকেন্ড কল? ওই গঙ্গার ধারেই, গোয়ালিয়ার মনুমেন্টের আশেপাশে। খোঁজ না, ফোনটা কার নামে আছে? এমইআই নাম্বারে ভেরিফিকেশন পাঠানো হয়েছে? হ্যাঁ স্যার, ওরা 2-1 দিনের মধ্যেই খবর দেবে, সবটাই জানা যাবে। চিন্তা করবেন না স্যার, এ ব্যাপারে যা যা করা সবই করা হচ্ছে। আমাদের সোর্সকে বলা হয়েছিল কয়েকজনের ওপর বিশেষ নজর রাখতে। তিথি সেন, শর্মিলা ঘোষাল, ধীরেন সেন আর রাখাল দাস। তাদের থেকে কোনো নিউজ? ওরা চীনের চোখের মতো লেগে আছে। তিথি সেন এলোমেলো রাস্তায় ঘরে, মাঝে মাঝে গড়পাড়ে ধীরেন সেনের বাড়িতেও যায়। হোয়াটস অ্যাবাউট শর্মিলা ঘোষাল? খুব একটা বাড়ি থেকে বের হয় না। ধীরেন সেন? চোলাই কিনতে বেরোয়, তারপর কিছু খাবার দাবার কেনে, আর তারপর নিজের ঘরে ঢুকে পড়ে। কিন্তু স্যার, এই রাখাল লোকটার গতিবিধি একটু সন্দেহজনক। কীরকম? লোকটা তো বাড়ির চাকর, লেখাপড়াও খুব সম্ভবত কিছুই জানে না। বাড়ির বাইরেও তোর যাবার কথা নয়, কিন্তু ইদানিং যখন তখন বাড়ি থেকে বেরিয়ে পড়ে। জামা কাপড়েও তো কিছু ভুল পাল্টেছে, নতুন জামা, নতুন পাজামা, নতুন চপ্পল। তারপর একদিন ওর বউকে নিয়েও সিনেমা দেখতে গিয়েছিল। এগুলো কি খুব একটা উল্লেখযোগ্য সূত্র হলো? একটা লোক একদিন চাকরি করছে, নতুন জামা কাপড় কি সে কিনতে পারে না? বউকে নিয়ে একদিন সিনেমায় যেতে পারে না? একা একা কোথাও কি ওকে যেতে দেখেছ?
একদিন দেখেছিলাম মেটিয়া বুরুজের দিকে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। একসময় ওখানকারই এক বস্তিতে ঢুকে পড়ে। অবশ্য তারপর যে কোথায় যায় বা কোথায় গিয়েছিল সেটা এরা কেউই বলতে পারেনি। মেটিয়া বুরুজ কেন? ও তো থাকে আমির আলী অ্যাভিনিউতে, হঠাৎ মেটিয়া বুরুজ কেন? ঠিক আছে, তোমার সোর্স যেমন করছে তাই করতে বলো। আচ্ছা, রাখালের কি কোনো মোবাইল আছে? থাকতেই পারে, এখন তো প্রায় দুধের শিশুরাতেও মোবাইল ঘরে। ঠিক আছে, তুমি এখন এসো, আমার একটু ভাবতে দাও, আর খোঁজ নাও রাখালের কোনো ফোন আছে কিনা। নিখিল রঞ্জন চলে যাওয়ার পর বিকাশ মোবাইলে ধরল নীলকে। হ্যাঁ তালুকদার বাবু, কটা কেস নিয়ে নাস্তানাবুদ হয়ে আছেন? ঠাট্টা করবেন না মশাই, একটা হসপসে কেস নিয়েই টাকের ঝুঁকি যে কটা আছে সেগুলো একেবারে ঝরে পড়ার অবস্থায়। তবে আপনাকে একটা খবর দেওয়ার জন্যই। বেশ, তো বলুন। রাখালের নতুন জামা প্যান্ট পরা, নতুন চপ্পল আর বউকে নিয়ে সিনেমায় যাওয়া এবং মেটিয়া বুরুজের কোনো বস্তির মধ্যে দু একদিন আনাগোনা, ব্যাপারটা প্রথমে উড়িয়ে দিলেও পরে মনে হলো এগুলো একটু অস্বাভাবিক। আপনি কি বলেন? বউকে নিয়ে সিনেমা যাওয়া বা নতুন জামা কাপড় পরা এগুলো তো ন্যাচারালি, তবে মেটিয়া বুরুজে কেন? ও তো সাধারণ টুকিটাকি জিনিসপত্র ছাড়া বাড়ির বাইরে যায় না। তারপরেও বাড়িতে একটা বিরাট শোকের ঘটনা ঘটে গেছে। এমনও তো শোনা গেছে যে অর্ববাবুর সঙ্গে রাখালেরও সম্পর্ক বেশ ভালোই ছিল। বাড়িতে এখন একমাত্র এক বয়স্ক মহিলা, তিনিও প্রায় শয্যাশায়ী এই অবস্থায়। আপনার সোর্স কি বলছে? আমি রাখালের গতিবিধির ওপর নজর রাখতে নির্দেশ দিয়েছি। রাখালের মোবাইল নাম্বারটা কি ট্র্যাকিংয়ে পাঠানো হয়েছে? ফোন আছে কিনা তাই জানি না। ওটা জানাটা কিন্তু খুব একটা শক্ত হবে না। আমি খোঁজ নিয়ে নিচ্ছি। মেটিয়া বুরুজের দিকে যদি যাতায়াত করে থাকো সেটা ওর কল লিস্ট ঘাঁটলেই জানা যাবে, টাওয়ার লোকেশনও পাওয়া যাবে। ঠিক আছে, আপনি আপনার মতন এগুন, আমি উদ্যোগ নিচ্ছি। ফোন অফ করে নীল কিছুক্ষণ বসে রইল। দীপু 2 কাপ কফি নিয়ে ঘরে ঢুকলো। কফিটাও ভালোই বানায়, ময়নার হাতের কফি তেমন জুত হয় না। টেবিলের ওপর কফিটা রাখতে রাখতে দীপু বলল, অর্ব রায় রহস্য তোমায় চিন্তায় ফেলেছে তো? সাসপেক্ট 4 জন, তিথি সেন, শর্মিলা ঘোষাল, আর রিসেন্ট খবরটা আমি ধীরেন সেনের কাছ থেকে পেলাম। জানি না পঞ্জীভূত ক্ষোভ থেকে ধীরেনবাবু সংবাদটা দিলেন কিনা, বোঝা যাচ্ছে না। কিন্তু তুমি কি ধীরেন সেনের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছিলে? গিয়েছিলাম, তুই সেদিন সাইকেল হাউসে গিয়েছিলে। কথাটা এড়িয়ে গিয়ে দীপু জিজ্ঞাসা করলো, খবরটা কি? শতদ্রু রায় বর্তমানে মুম্বাই নিবাসী। আর একটা কথা, তিথি সেনের মা মানে ধীরেন সেনের প্রাক্তন স্ত্রী চন্দ্রা সেন, তিনিও মুম্বাই নিবাসী। এবং শতদ্রু রায় কিছুদিন আগে চন্দ্রা সেনকে কোর্ট ম্যারেজ করেন। ব্যাপারটা যেন কীরকম হলো না? অর্বের বাপ এবং তিথির মা পরস্পরকে বিয়ে করলেন, তার মানে তিথি আর অর্বের মধ্যে একটা ভাই বোনের সম্পর্ক তৈরি হয়ে গেল না? সামাজিক দিক থেকে হয়তো হলো, যদিও বায়োলজিক্যালি এদের দুজনের মধ্যে কোনো ব্লাড রিলেশন নেই, কিন্তু কেউ তো আর খুঁটিয়ে বিচার করবে না। কিন্তু যে মুহূর্তে চন্দ্রা সেন আর শতদ্রু রায় এই রিলেশনের কথাটা জানতে পারবেন, ওরা কি যতই মডার্ন হোক না কেন মেনে নেবেন? 4 জনের মধ্যে কি এই দুজনই তাহলে সাসপেক্ট লিস্টে ঢুকে যাচ্ছে? কিন্তু ওরা তো থাকে মুম্বাই, ওখান থেকে। দীপু, শতদ্রু রায় পয়সাওয়ালা লোক। পৃথিবীর এক প্রান্ত থেকে আজকের ইন্টারনেটের যুগে অন্য প্রান্তে কাউকে খুন করাটা খুব একটা অসম্ভব কাজ নয়। তাই যদি হয় তাহলে দুজনেরই তো মরার কথা, বোধ তিথি আর অর্ব। বরং অর্বের থেকে তিথিকে হাবিশ করা আরও বেশি সহজ। তিথি এলোপাথারি এদিক ওদিক ঘুরে বেড়ায়। কিন্তু তিথি মরেনি, মরেছে অর্ব, এবং তাকে যে কোনোভাবেই হোক প্রথমে লোপাট করে কায়দা করে খুন। আমার যতদূর মনে হয় এটা হয়তো হায়ার্ড কিলার দিয়ে করানো হয়েছে। যদি তাই হয় তাহলে অর্ব কেন, তিথি বা না কেন? তিথিকে মেরে হত্যাকারীর তেমন কিছু লাভ নেই। তার না আছে টাকা কড়ি আর না আছে কোনো স্ট্যাটাস। অর্থাৎ অর্ব না থাকলে এবং কিছুদিন পর ওর মাও যদি শেষ হয়ে যায়, তাহলে শতদ্রু রায়ের 16 আনায় লাভ।
কিন্তু শতদ্রু রায় তো এক্স হাজব্যান্ড, আইনত তো কিছু পেতে পারে না। আইনের মারপ্যাচ বড় জটিল রে। ওরবোর পরে ওরবোর মা মারা গেলে ওই সম্পত্তির আর কোনো ওয়ারিশ থাকছে না। শতদ্রু রায় এক্স হাজব্যান্ড হিসেবে সন্দীপা রায়ের সম্পত্তি ক্লেম করতে পারেন। তাছাড়া পয়সার জোর থাকলে আইনের গতিবিধির মুখও ঘুরিয়ে দেওয়া যায় বই কি। তবে এক্ষেত্রে ঠিক কারণটা মানে মোটিভটা কি সেটা কিন্তু আমার কাছে ক্লিয়ার নয়। ইট মাইট বি ফর মানি অর সামথিং আদার দ্যান মানি। আমার তো চন্দ্রাদেবীর ওপর সন্দেহটা বেশি মনে হচ্ছে, কিন্তু ওই মহিলা কোনো পতিব্রতা রমণী নন। যতটা আমি বুঝেছি, টাকা কড়ি বা ব্যবসা বাণিজ্য হজম করে ধীরেন সেনকে পথে বসিয়ে উনি গিয়ে ভিড়েছেন শতদ্রুবাবুর আস্তানায়। এখন সন্দীপার অবর্তমানে যদি পুরো সম্পত্তি শতদ্রুবাবুর তহবিলে চলে আসে, তাহলে হয়তো একদিন শোনা যাবে যে শতদ্রুবাবু খুন হয়ে গেছেন। মহিলাটার ক্যারেক্টারই বলছে টাকাই ওর কাছে সব কিছু। খুব ভুল বলছি কি? আসলে এইসবই আমাদের অ্যাজামশন রে, কোনো অঙ্ক কষা প্রমাণ নয়। এখন প্রমাণটাই দরকার। শোন, পুলিশের সোর্স তাদের কাজ যেমন চালাচ্ছে ওরা চালাক। তোর কাজ হচ্ছে রাখাল দাসের গতিবিধির ওপরে নজর রাখা। আজ যাকে দেখে নিতান্তই ছাই বলে মনে হচ্ছে, তার নিচে আগুন নেই এমন তো গ্যারান্টি দেওয়া যায় না। আমি একবার সন্দীপা দেবীর সঙ্গে মিট করব। মহিলার সঙ্গে সেদিন কোনো কথাই বলা হয়নি। তুই তোরটা সামলা। যদি পারিস কোনো রকমে রাখাল দাসের মোবাইল নাম্বারটা কালেক্ট করতে দেখ পারিস কি না। কিন্তু সাইকেল হাউস? আমাদের নতুন ম্যানেজার, কি যেন নাম? অতনু বসাক। নন্দিনীকে দিয়ে বলাতে হবে কটা দিন ম্যানেজ করে নিতে। দীপুকে মাঝে মধ্যেই মেকআপ নিতে হয়। এর আগে ওকে কয়েকবার মেকআপ নিয়ে নিজের ভোল পাল্টাতে হয়েছিল। রাখাল দীপুকে দেখেছে, ওদের বাড়িতেই দেখেছে। গোফদারি লাগিয়ে ওয়েল সুটেড হয়ে হাতে দামি অ্যাটাচি কেস নিয়ে ও রাখালের পিছু নিয়েছিল। রাখাল নিজের মনে মনেই হাঁটছিল। ও একবারের জন্যও ভাবেনি যে কেউ ওকে ফলো করতে পারে। ব্যাস, বাস থেকে নেমে ও একবার পকেট থেকে নিজের মোবাইলটা বার করে কাউকে ফোন করলো। বেশ কয়েক মিনিট কিছু কথাও হলো। দীপু পাশে পাশেই হাঁটছিল। তার মানে রাখালের মোবাইল রয়েছে। রাখাল আজ পরেছে বুশ শার্ট আর প্যান্ট। রাখালকে চেনাই যাচ্ছে না, চোখে আবার রোদ চশমা। দীপু মনে মনে ভাবল, মাত্র কয়েকদিন আগে এই লোকটা এরকম ছিল, চালচলন একেবারে পাল্টে গেল কেন? কিন্তু ওর মোবাইলের নাম্বারটা যে কীভাবে ম্যানেজ করা যাবে সেটাই ভাবতে ভাবতে তার মাথায় এলো একটা স্পার্ক। একটু পা চালিয়েই রাখালের পাশাপাশি হাঁটতে শুরু করলো। একটা সময় দীপু নীলের সঙ্গে আলাপ হওয়ার আগে কিছু বদ সঙ্গে মিশেছিল। তখন অনেক রকম অকাজ কুকাজও করেছিল ও। রাস্তাঘাটে মেয়েদের টিটকারি দেওয়া থেকে আরম্ভ করে ছিনতাইয়ের কাজও করেছিল। তারপর নীলের সহচর্যে আসা, এবং সে এক অন্য ইতিহাস। এখানে তার উল্লেখ এখন নিষ্প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে মোবাইলটা ছিনতাই ওকে করতেই হবে। একবার দেখে নিল, রাখাল মোবাইলটা রেখেছে বুশ শার্টের বুক পকেটে। হঠাৎ নিজের গতিটা সামান্য কমিয়ে কয়েক পা পিছিয়ে গেল। আশপাশ দেখে নিল, লোকজন চলছে, কমও নয় আবার বেশিও নয়। রাখাল একটু মাথা নিচু করে এগিয়ে চলেছে। হঠাৎ পেছন থেকে টাল সামলাতে না পেরে দীপু খেলো প্রচণ্ড একটা হোঁচট, আর পড়বিত পর একেবারে রাখালের ঘাড়ে। অতর্কিতে এই ধাক্কার চোট সামলাতে না পেরে রাখাল হুমড়ি খেয়ে ছিটকে পড়ল রাস্তার ওপর। রাখালের সামান্য বয়সও হয়েছিল। হঠাৎ ধাক্কায়ও উঠতে পারছিল না। যেন বিশাল একটা অপরাধবোধ নিয়ে ও রাখালকে রাস্তা থেকে তুলে বসালো। একটু হাঁটুতে চোটও লেগেছিল। নিজেই তৎপর হয়ে ওর হাঁটুটা ম্যাসাজ করে দিল। তারপর সরি বলে বিনয় এবং বিনীত ভঙ্গিমায় গায়ে হাতটা বুলিয়ে দিয়ে ও বলল, হে, আপনাকে কি ডাক্তারখানায় নিয়ে যাব? হাঁটুতে খুব চোট লেগেছে বুঝতেই পারছি। রাখাল শার্ট প্যান্টে লেগে থাকা ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, ও ঠিক আছে ঠিক আছে, আপনাদের আর দোষ কি। আচ্ছা, আপনি যাবেন কোথায়? মেটিয়া বুরুজ। তাহলে চলুন, আপনাকে আমি ট্যাক্সিতে পৌঁছে দিই। না না, দরকার হবে না, আমি চলে যেতে পারবো, আপনাকে আর কষ্ট করতে হবে না। আচ্ছা, তাহলে চলুন, আপনাকে আমি বাসটা অন্তত ধরিয়ে দিই। ওই বাসটা মেটিয়া বুরুজ যাবে।
বাসটা থামতেই দীপু রাখালকে বাসে তুলে দিয়ে আর তার আবার কোনো ঝুঁকি না নিয়েই চলন্ত একটা ট্যাক্সি থামিয়ে সিটে বসে বলল, নিউ আলিপুর। আর আমি পেছনের সিটে বসে পকেট থেকে বার করে আনলো রাখাল দাসের বুক পকেটে সে মোবাইলটা এবং মনে মনে বলল, লাইনটা ছেড়ে দিলে কি হবে? সাঁতার আর সাইকেল চালানো যেমন লোকে ভোলে না, পিক পকেটিংও ঠিক তেমনই। অমূল্য এই মোবাইল, কে জানে কত কিছু হদিস দেবে। হস্ত লাঘবায় নম, হস্ত রাঘবায় নম। ডোরবেল চাপ দিতেই মাঝবয়সী এক মহিলা এসে দরজা খুলে দাঁড়ালো। আগের দিন এই মহিলাকে দেখা যায়নি ঘোষালদের বাড়িতে, সম্ভবত মাধব ঘোষালের স্ত্রী হবেন। নীলি জিজ্ঞাসা করল, শর্মিলা ঘোষাল আছে? আমাকে আপনি ঠিক চিনবেন না, কাইন্ডলি একটু শর্মিলাকে ডেকে দিন। আর কিছু না বলে মহিলা ভেতরে চলে গেলেন। খানিক বাদেই শর্মিলা এসে হাজির। শর্মিলার মুখে অসন্তোষ, সেটা সরিয়ে রেখেই শর্মিলা বলল, এখনও আপনাদের প্রশ্ন রয়ে গেছে? তুমি তো শিক্ষিত মেয়ে, নিশ্চয়ই বুঝতে পারছো ওর মৃত্যুটা কিন্তু স্বাভাবিক নয়। খুবই প্ল্যানফুলি ওকে খুন করা হয়েছে। অনেক প্রশ্ন আছে, অনেক খবরাখবরও নিতে হবে। আমি জানি যে তুমি মেন্টালি খুবই ডিস্টার্ব। আপনাদের কি মনে হয় ওর বুকে আমি খুন করেছি? আমি একবারও বলিনি যে খুনটা তুমি করেছো। আর মুখের কথাই তো কিছু যায় আসে না, প্রমাণ চাই। এনিওয়ে, আজ আমি তোমার কাছে আসিনি, এসেছি মিসেস রায়ের কাছে। উনি তো দোতলাতেই বেশিক্ষণ থাকেন। আজ্ঞে। কেমন আছেন? একমাত্র ছেলেকে হারালে সেই মা কেমন থাকতে পারেন এইটুকু আন্দাজ নিশ্চয়ই আপনার আছে। ভালোবাসার মানুষকে হারালে যে কষ্ট কতটা হয় সেটুকু বোঝার বয়স আমার হয়েছে। তা তোমার দাদা কোথায়? এখন তো বাড়িতে নেই। রাখাল? জানি না, ওদের ব্যাপারে আর তেমন কোনো খোঁজ রাখি না। বুঝলাম। আমি যে এবার ওপরে যাব। হ্যাঁ যান, রাখালদার বউ আছে। কথা না বাড়িয়ে নীল দোতলায় উঠে আসে। দোতলায় ঢোকার মুখে কোলাপসেবল গেট, এখানেও ডোরবেল রয়েছে। টিপতেই ডোরাকাটা শাড়ি পরিহিতা রাখালের বউ এসে দরজার ওপাশে দাঁড়ালো। আগে কাকে চাই? তুমি তো রাখালের বউ। এতক্ষণ ঘোমটাটা ছিল না, ঘোমটাটা টেনে বলল, আগে হ্যাঁ, তোমার কর্তা মানে বর কোথায়? আগে তিনি তো একটু বেরিয়েছে। ঠিক আছে, তোমার মা ঠাকুরন বাড়িতে আছেন তো? আগে তিনি তো কোথাও বেরোন না, আর এখন তো। বুঝেছি। এবার গেটটা একটু খোলো, তোমার মা ঠাকুরনের সঙ্গে কথা বলতে হবে। আগের দিনের ঘরেই বসেছিলেন সন্দীপা রায়। বেশবাস অতি সাধারণ, ভালো করে চুলটাও বাঁধেননি। জানালা দিয়ে উদাস ভঙ্গিতে নিশ্চুপ হয়ে বসেছিলেন। নীলকে দেখে তিনি মুখ ঘোরালেন। ও আপনি বসুন। মিনতি, বাবুর জন্য একটু চা কর। রাখাল কোথায় গেল? কি জানি, আমাকে তো কিছু বলেও যায়নি। ঠিক আছে, তুই চা কর। তুমি খাবে তো? বেশ, কর। মিনতি বেরিয়ে যাওয়ার পর সন্দীপা বললেন, আমি জানি আপনি পুলিশের তরফ থেকে এসেছেন, এর আগেও একবার এসেছিলেন, কিন্তু আমার তো আর বলার মতো কিছু নেই। সব তো শেষ হয়ে গেছে। শেষের পরে আর কি থাকতে পারে? আপনার ছেলেকে কেউ একজন খুন করেছে। আমার ধারণা খুনটা কেউ কাউকে দিয়ে করিয়েছে এবং সেটা পূর্ব পরিকল্পিত। এই সম্বন্ধে আপনার কিছু ধারণা আছে? খোকা বোধ হয় নিজের অজান্তেই কিছু শত্রু তৈরি করে ফেলেছিল। কী রকম? আপনি এর আগের দিন একটা শব্দ উচ্চারণ করেছিলেন, পাপ। কার পাপ আর কিসের পাপ? রক্তের পাপ, রক্তের দোষ। একটু কাইন্ডলি খুলে বলবেন? সন্দীপা ফের চুপ, হয়তো কিছু ভাবছেন। বলুন ম্যাডাম, চুপ করে থাকবেন না। তাহলে সত্যিই যে ওকে খুন করেছে তার কাছে কিন্তু আমরা পৌঁছতে পারবো না। সন্দীপার চোখ মুখ দেখেই বেশ বোঝা যাচ্ছিল যে ওনার ভেতরে ঝড় বইছে। সেই ঝড়টাকে বাইরে আনবেন কি না সেই দোলাচলে যেন তিনি আরও বিব্রত। নীল তাকে ফের তাগাদা দেয়। ম্যাডাম, অনেক করে খোকাকে বারণ করেছিলাম, যে রাস্তায় তুই হাঁটছিস ফিরে আয়, তুই তোর বাবার মতো হোস না। বাবার মতো মানে?
একজন লম্পট দুশ্চরিত্র ভণ্ড টাকার লোভে আমাকে বিয়ে করেছিল। আমার ভালোবাসাটাকে মূলধন করে ও আমার বাবাকে অনেকবার ঠকাবার চেষ্টা করেছে। এমনকি ওই রূপবান লোকটা চেহারা আর কথার জাদু ছড়িয়ে কত মেয়ের যে সর্বনাশ করেছে তা আমার জানা নেই। শেষ পর্যন্ত একজন নিরপরাধ ব্যবসায়ীর বউকে নিজের ট্র্যাপে ফেলে লোকটাকে সর্বশান্ত করে তার বউটাকে নিয়ে কলকাতা ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু আপনার ছেলে সম্বন্ধে এমন কিছু একটা বদনাম তো শোনা যায় না। উনি তো লেখাপড়া করা খুব শিক্ষিত যুবক, ভালো চাকরি করেন। ওটাই তোর মূলধন। লোকে জানে ও সৎ, সাচ্চা ছেলে। না, তা নয়। অনেক মেয়েরও অনেক ক্ষতি করেছে। ওই যে বললাম, রক্তের দোষ। জলজ্যান্ত প্রমাণ তো আমার বাড়িতেই আছে। শর্মিলা একজন ছাপোষা বাবার অতি সাধারণ একটি মেয়ে। খোকার ভালোবাসা পাবার জন্য নিজের সব সম্পদ বিলিয়ে শেষ পর্যন্ত এসেছে তিথি। তিথির পরিচয় পেয়ে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। মানে? শতদ্রু রায় মানে খোকার বাবা, শুনেছি বর্তমানে যাকে বিয়ে করেছে, আপনি কি জানেন তিথি হচ্ছে ওই মহিলার মেয়ে। ছি! অরূপবাবু জেনেছিলেন সে কথা? হ্যাঁ। অরূপবাবুর উত্তর কি ছিল? ওকেই ও বিয়ে করবে এবং হি ওয়াজ ডিটারমাইন্ড। যেটা আমার এথিক্সে বাধে। এই অবৈধ সম্পর্কটাকে আমি কিছুতেই মানতে পারিনি, কিন্তু কিছুতেই ভেবে পাচ্ছিলাম না কেমন করে তিথিকে ওর মন থেকে সরিয়ে দিতে পারবো। এমনও বলেছিলাম যে যদি তিথিকে বিয়ে করো তাহলে আমার সংসর্গ তোমাকে ত্যাগ করতে হবে। আমার সম্পত্তির কানা করি তুমি পাবে না। আমি সাত্ত্বিক ব্রাহ্মণের মেয়ে। আমার স্বামীর বদমাইশি আমি সহ্য করিনি, তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। খোকার এই অধর্মতা আমি মেনে নিতাম না, কিছুতেই না। নীলের সেই মুহূর্তে বলার কিছুই ছিল না। এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। তবে এটুকু বুঝতে পারছিল খুনের জটটা যেন পাকিয়েছে এখান থেকে। হঠাৎ ওর একটা কথা মনে হলো এবং সেটাই ও প্রশ্ন করল। তিথি আর অর্বর এই প্রেমের ব্যাপারটা কি ওর বাবা আর সৎমা জানেন? জানে। শতদ্রু রায় আমাকে অবহেলা করেছে এটা ঠিক, আমাকে ঠকিয়েছে এটাও ঠিক, কিন্তু ওর বুকেও লোকটা খুব ভালোবাসত। অনেকবার চেষ্টা করেছিল খোকাকে ওর কাছে নিয়ে যাওয়ার। খোকা আমাকে খুব ভালোবাসত। আমাকে ছেড়ে ওর বাবার কাছে ফিরে যায়নি। আপনার কি মনে হয় ওরাই ষড়যন্ত্র করে অরূপবাবুকে খুন করিয়েছে যাতে ওদের দুজনের বিয়ে না হয়? মনে হয় না। শতদ্রু এইসব পাতি সেন্টিমেন্ট নিয়ে ভাবে। মনে হয় না এই কারণে ও ওর ছেলেকে মারবে। তার মানে কি অরূপবাবুর সৎমা, চন্দ্রা দেবী? জানি না, তবে খোকার ক্যারেক্টার তো আমি জানি। এই তিথি যে কতদিন টিকে থাকতো সেটাও ঠিক জানা নেই। আসলে ছেলেটার অনেক ফুলে বসে মধু খাওয়া আমি মানতে পারি না। হে পাপ, হে অন্যায়। মেয়ে হয়ে আমি বুঝি ভালোবাসায় আঘাত পাওয়া মেয়েদের মনের কষ্টটা কি। যেসব মেয়েরা ওর কাছ থেকে প্রবঞ্চনা নিয়ে ফিরেছে তারা কি তাদের প্রবঞ্চকের উপর প্রতিশোধ নিতে পারে না? আপনি কি হলপ করে বলতে পারেন এই হত্যা তিথি করেনি অথবা শর্মিলা? জানি না, আমি আর কিছুই জানি না। আউট অফ এনভি করতেও পারি। এ পৃথিবীতে অসম্ভব বলে কিছু বোধহয় হয় না। আমি শুধু জানি আমি আমার একমাত্র ছেলেকে হারিয়েছি। হঠাৎ নীলের মোবাইলটা শব্দ করে উঠল। এক্সকিউজ মি বলে নীল ফোনটা ধরল। তারপর খুব মনোযোগ দিয়ে বিকাশ তালুকদারের ফোনের মেসেজ শুনলেন এবং তারপর বলল, আমি এখনই আসছি। নীল ফোন বন্ধ করে উঠে দাঁড়ালো। গল্পটি বড় হওয়ার জন্য গল্পটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। দ্বিতীয় পর্বটি দুদিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নোটিফিকেশান যাতে মিস না হয় সেজন্য হোয়াটসঅ্যাপে একটি চ্যানেলও খোলা হয়েছে। চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল। এবং প্রথম পর্বটি ভালো লাগলে লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন।
আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।